গল্প সংসার, লেখায় তার রিমা। তোর তো বিয়ে ভেঙে গেছে রে, ওদের নাকি আরো ভালো পরিবার মেয়ে লাগবে। এটা আগে কেন বলেনি? জানি না, ওরা নাকি অনেক বড়লোক, বাবার তো অত টাকা নেই। ভেবেছে হয়তো কিছুই দিবে না বিয়েতে, নয়তো তোর পড়ালেখা নিয়ে ঝামেলা হয়েছে, তুই তো এসএসসি পাশ করিসনি, তাই ভেঙে দিয়েছে। তনু কান্নারত চোখে কিছুক্ষণ আকাশের পানে তাকালো। মন খারাপের সময় নাকি আকাশের দিকে তাকিয়ে থাকলে ভালোই লাগে। তনু মা বাবার 6 নাম্বার সন্তান। তনুর বাবা পেশায় কৃষিকাজ করেন। মা গৃহিণী। তনুরা 9 বোন 2 ভাই। বাবা কৃষক হওয়ায় ঘরের খাবারের অভাব নেই। পরিশ্রমও করেন, সুখেও থাকেন। তনুর বাবা কারো কাছে হাতও পাতেন না। কিন্তু মেয়ে বড় হলে বাবা মায়ের যে চিন্তার শেষ থাকে না। তাও আবার এতগুলো মেয়ে হলে তো কথাই নেই। তনুর ইচ্ছা ছিল অনেক পড়বে, একজন নার্স হবে। কিন্তু বোনেদের দিকে তাকিয়ে তার বিয়ের পিঁড়িতে বসতে হলো। তনুর ছোট আরো বোন আছে, তারাও যে তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে। ঘরে এত মেয়ে থাকলে লোকের কথা শেষ থাকে না যে। তনু দেখতে যেমন সুন্দরী তেমন গুণী। তনুর বাবা লাল মিয়া তনুকে বেশি পছন্দ করেন, কারণ তিনি যেমন কাজ পছন্দ করেন তনুও তাই করেন। তনু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে। লাল মিয়া মেয়েদেরকে স্কুলেও পড়াচ্ছেন। লোকে অনেক কিছু বলে মেয়ে পড়ে কি হবে, কিন্তু তার একটাই কথা, মেয়েদেরও শিক্ষিত হওয়া প্রয়োজন। একজন শিক্ষিত মা একটা শিক্ষিত জাতি উপহার দেয়। তনু ভোরে উঠে মাকে কাজে সাহায্য করে, পাশাপাশি খেতে যায় বাবার সাথে। গরু আছে 2টা, সেগুলোকে খাবার দিয়ে স্কুলে যায়। এভাবে দেখতে দেখতে তনু বড় হয়, সায়েন্স নিয়ে এসএসসি পর্যন্ত পড়ে। সে বছরে পরীক্ষার হলে ঝামেলা হওয়ায় তনুরা পরীক্ষা দিলেও পাশ করেনি। আরও পড়ার ইচ্ছে থাকলেও টাকার অভাবে তা আর হয়ে ওঠে না। তাই বিয়ে করতে রাজি হয়। তনু সুন্দরী হওয়ায় তারা তনুকে দেখেই পছন্দ করে ফেলে। পরে কি ভেবে তারা বিয়ে ভেঙে দিল বুঝা আসলো না। বিয়েটা না হওয়ার কারণে তনুর মা বাবা একদমই ভেঙে পড়েন। লোকের কথার যে শেষ থাকবে না। তনুর এক ভাই বড় আর এক ভাই ছোট। বড় ভাই মাস্টার্স করছে তখন। সেও টিউশনি করিয়ে কোনোমতে পড়ালেখাটা চালিয়ে নিচ্ছে। বিয়ে হবে ভেবে তনুর কান্নার শেষ ছিল না। কত ভালো ছিল মা বাবার সাথে। তনুরা ভাই বোন বেশি হলেও ঝগড়া শব্দটা একদমই নেই। সবাই একসাথে হাসি খুশিতে থাকে। যে যার যার মতো কাজ ভাগ করে সেটা করে ফেলে। যেহেতু তনুর বাবা ধান, টমেটো, মরিচ, শশা আরও অনেক কিছুই চাষ করত, এসব আনে আবার তনুর বাবা হাটে নিয়ে গিয়ে বিক্রি করে। আম গাছে আম, জাম গাছে জাম, পেয়ারা, খেজুর, তেঁতুল প্রায় সব গাছ তনুদের আছে। খাবারের অভাব সে কখনো দেখেনি বাবা কৃষক হওয়া সত্ত্বেও। কিন্তু বিয়ের পর অন্য পরিবেশে যাবে এটা মানতেই পারছিল না। কিছুদিন পর তনুর আবার বিয়ে ঠিক হয়। তনুর বোনেরা সবাই সুন্দরী হওয়ায় সবার এক দেখায় বিয়ে হয়ে যায়। শুধু তনুর বেলায় এমন হলো। তাও নিজের ভাগ্যকে মেনে নিয়েছে। তনু ভীষণ রাগী হলেও মনটা একদমই নরম। তনুর চাচা বিয়ে ঠিক করে। বিয়ের আগে তনুকে পাত্রপক্ষ দেখতে আসে। কিন্তু শাশুড়িকে তনুর পছন্দ হয়নি। অতিরিক্ত কথা বলে। বেশি কথা বলা মানুষও তনুর পছন্দ না। এভাবে বিয়ের ডেট চলে আসে। বিয়ের আগে জামাইকে তনু দেখেনি। তখন এরকম দেখা করা, কথা বলার তেমন নিয়ম ছিল না। জামাইকে শুধু তনুর চাচা দেখেছিল। ছেলে প্রবাসী, জমি আছে অনেক। মেয়ে সুখেই থাকবে, ভালো শাড়ি গহনা পরবে, আর কি চাই। এভাবে বিয়ে হয়ে যায়। বিয়ের পর জামাইকে তনুর বড় বোনেরা উকি দিয়ে দেখার চেষ্টা করে। সাথে সাথে তনু মেঝো বোন কান্নায় ভেঙে পড়ে। তনুর কাছে গিয়ে তনুকে ঝাপটে ধরে কাঁদতে থাকে, আর বলতে থাকে, বিয়ের আগে জামাই দেখলে আমি কখনো বিয়ে হতে দিতাম না তনু, তোর পুরাই বিপরীত। তুই আদৌ সংসার করতে পারবি? ছেলে যেমন কালো তেমন দাঁত বের হওয়া, তেমনই চিকন। একে একে সবাই বোনকে জড়িয়ে ধরে। তনুর বাবাও বিয়ের দিন জামাইকে দেখে
তনুর বাবার পছন্দ না হওয়া সত্ত্বেও বিয়ে দেন, কারণ মেয়ে বেশি, বিয়ে যে দিয়ে দিতেই হবে। তিনি তনুর চাচা মানে নিজের ভাইয়ের উপর কথা বলেন না যে, তিনিও কাঁদতে থাকেন, সবাই কাঁদে। তনু নিজের ভাগ্যকে মেনে নিয়ে চলে যেতে হচ্ছে অন্য পরিবেশে, সংসার নামক পরিবেশে। গ্রামের মেয়েদের মা বাবা যায় বলতো তাই যে মেনে নিতে হতো। তনুর জন্য সিএনজি নিয়ে আসলো তারা। তনুকে একটা বোরকা পরিয়ে দিল। তনুর বড় বোনেরা আর চাচা এসে গাড়িতে তুলে দিল। মনে মনে ভয় হতে লাগলো, মা বাবাকে ছেড়ে কিভাবে থাকবে, কি করবে, সব সামলাতে পারবে তো? শ্বশুর বাড়িতে গিয়ে সবার এক কথা, সুন্দর বউ নিয়ে এসেছে, সুন্দর বউ। সবাই ঝাঁকে ঝাঁকে দেখতে আসলো তনুকে, দেখে সবাই হা হয়ে গেল। যেই দেখছে সেই বলছে এত কালো ছেলের বউ এত সুন্দর হয় কিভাবে। তনুর বয়স 18 আর জামাইয়ের বয়স 21। তনুর শাশুড়ি বলল, আমার ছেলেকে অল্প বয়সে বিয়ে করিয়েছি, কারণ আমার কাজ করার আর বয়স নেই। তনুও মেনে নিল, সংসার মানে খালি কাজ করা। তনুর 2 ননদ, 1 ননাস। এক ননদ কালো আর পাগলাটে, সাথে প্রতিবন্ধীও, উল্টাপাল্টা কথা বলে। আরেকজন ছোট 5-6 বছরের হবে। 2 দেবর আর শ্বশুর আছে। পুরা ঘরে এত এত ময়লা। তনু এদের ব্যবহার আর কথার ধরন দেখে সত্যিই মনে মনে বলতে লাগলো, এরা যে তার বিপরীত, কিভাবে সংসার করবে। তনুর সাথে তনুর ভাইও আসে যে, বোনকে শ্বশুর বাড়ি দিয়ে যাওয়ার জন্য। তনুর ভাইকে দেখে পাড়া প্রতিবেশী কয়েকজন বলতে শুরু করলো, ভাইয়ের তো অনেক বয়স হয়েছে। ভাই বলে ছোট না, জানি বউয়ের কত বয়স হবে। তনুর শাশুড়িকে দেখিয়ে বলল, দেখো গা বউ, তোমাদের ছেলের বড় হবে, বুড়ি বউ আনছ। এই কথা শুনে তনুর শাশুড়ি তাল মিলায়। এতে তনু প্রতিবাদ করতে গিয়েও থেমে যায়, নতুন বউকে কি ভাববে। এটা বাপের বাড়ি হলে কখনো এসব কথা সহ্য করত না। একবার এক মহিলা তনুর বাবাকে নিয়ে খারাপ কথা বলছিল বলে প্রতিবাদ করেছিল। মহিলাটি বলেছিল শুধু, তোর বাপ কৃষক, নামি দামি তো কেউ আর না। তখন তনু বলেছিল, হ্যাঁ, আমার বাবা কৃষক হলেও কারো থেকে হাত পাতেনি, একাই এতগুলো ছেলে মেয়ে মানুষ করছে সৎভাবে, আমি গর্বিত এমন বাবা পেয়ে। তখন মহিলাটি চুপ হয়ে গেছিল। কিন্তু আজ শ্বশুর বাড়িতে তাকে বুড়ি বলল, তাও সে প্রতিবাদ করতে পারল না। তবে কি এভাবে চুপ থাকতে হবে? তার খুব কষ্ট হতে লাগল। শ্বশুর বাড়ি এত কষ্টের কেন? তনুর ভাই তনুকে শ্বশুর বাড়ি দিয়ে চলে গেল। তনুকে তারা কিছু নতুন বউয়ের নিয়মকানুন শেষ করে আরেকটা শাড়ি পরিয়ে একটা রুমে নিয়ে গেল। এতক্ষণে একবারও তনু তার জামাইকে ভালোভাবে খেয়াল করেনি। রুমে আসার পর যখন জামাই ও আসলো তারপর খেয়াল করল। মুহূর্তেই মন খারাপ হয়ে আসলো। সে কোনো কথা না বলে ঘুমিয়ে পড়ল। ভোরে তনু নামাজ পড়তে উঠল। খুঁজে খুঁজে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নামাজ পড়ে নিল। শ্বশুর বাড়ির সবাই তখন ঘুম। তনু এদেরকে দেখে আরেক দফা অবাক হলো। আদৌ কি এরা মুসলিম? তনুর বাবা মা বোন সবাই একসাথে নামাজ পড়তে উঠত, অথচ শ্বশুর বাড়ির কেউ ভালো করে নামাজটাও পড়ে না। এ আবার কেমন পরিবার? তনু রুমে বিছানায় বসে থাকলো, ক্ষুধায় পেট ছো ছো করছে। নতুন বউয়ের কথা কারো খেয়াল নেই, এমনকি জামাইয়েরও না। অনেক বেলা করে শাশুড়ি ঘুম থেকে উঠল। তারপর চা বানালো। তারপর তনুকে ডেকে বলল, আজ থেকে এ সংসার তোমার, সব কাজ ও তাই তোমার। আশা করি সব করে ফেলবে। কাল থেকে চা বানানো থেকে শুরু করে সব কাজ তুমিই করবে। ঘরে বউ এনেছি একটু সুখ করার জন্য, বুঝলে? তনু অবাক হয় নতুন বউয়ের সাথে এমন ব্যবহারে। সে মেনে নিত এমন ব্যবহার যদি সে প্রেম করে আসত। প্রেম করলে সমাজের মানুষ নানান কথা বলে সেসব শুনতেও হয়। কিন্তু এরা তো দেখে শুনে বিয়ে করিয়েছে, তার কি একটুও সম্মান পাওয়ার যোগ্যতা নেই? বিয়ের পরের দিন তনুর বাবা মা বোনেরা দেখতে আসলো। সবাইকে দেখে তনুর শ্বশুর বাড়ির লোকেরা ইচ্ছে মতো বলতে লাগলো, এত মেয়ে, এরা খাবার পেয়েছে? না জানি মুড়ি দিয়ে বসিয়ে রেখেছে বাপ। আরও কত কথা। তারা নতুন আত্মীয় হওয়া সত্ত্বেও কোনো আয়োজন করল না।
তনুর বাবা নিজের সাধ্যমতো মেয়েকে সব দিয়েছে, যা যা দাবি ছিল পাত্রের। গরিব হলেও তিনি সব মেয়েকে ভালো ভালো জিনিস পাঠিয়েছেন যাতে শ্বশুর বাড়িতে সুখে থাকে। তাও ওদের কথা থেকে রেহাই পায়নি তারা। এক এক জিনিসের দিকে চেয়ে এক এক মন্তব্য করতেছিল। তনু নীরবে সব সহ্য করল। কারণ মায়ের উপদেশ, ধৈর্য ধর, সব ঠিক হয়ে যাবে, উল্টাপাল্টা কিছুই বলিস না, একদিন সব ঠিক হয়ে যাবে। তনুর বাবা মা সবাই চলে গেল। তনুর ভীষণ মন খারাপ। আজ তাদের বাসর রাত। শুনেছে বাসর রাতে নাকি বিছানায় অনেক ফুল থাকে, অনেক ফুল দিয়ে রুমকে সাজানো হয়, না জানি আজ কেমন হবে। এসব ভাবতে ভাবতে তার আরো ভয় হতে লাগল। যেহেতু বিয়ে হয়ে গেছে তাই সব মানিয়ে নেয়া ভালো। তনুর বর তনুর ননাসের জামাইকে অনেক টাকা দিল ফুল কিনে আনার জন্য, যাতে রুম সাজাতে পারে। ননাসের জামাইয়ের এটা পছন্দ হলো না, তাই সে হিংসার বশে ফুল তো কিনে আনলই না, উল্টা বুঝিয়ে দিল অল্প বয়সে বিয়ে করে এসব বাসর করা ঠিক না, লোকে হাসবে। তনুর বর ও লজ্জায় কিছুই বলতে পারল না। রাত যখন হলো তনু দেখল রুমে কিছু নেই। তার খুব অভিমান হলো। বর আসতেই তনু অন্যদিকে ফিরে ঘুমিয়ে গেল। ভোরে ঘুম থেকে উঠে তনু নামাজ পড়ল। তারপর রাতের খাওয়া সব বাসনকোসন পরিষ্কার করতে বসে গেল। এগুলো পরিষ্কার করতে করতে সকাল 7টা বেজে গেল, আর শাশুড়ি ঘুম থেকে উঠে বলে উঠল, কই চাটা কি বানাবে না? চা বানিয়ে ভাতের আয়োজন করা হলো। সবার ভাত খাওয়া শেষে তনুর জন্য অবশিষ্ট যা ছিল তাই খেয়ে চুপ করে থাকল। সবাই যে যার মতো ঘুমিয়ে গেলে তনু সব গুছিয়ে তারপর নামাজ পড়তে গেল। নামাজ শেষ করতে করতে আবার কিছুক্ষণ পর বিকেলের চায়ের সময় হয়ে গেল। কিছুদিন পর তনুর বর বিদেশে চলে গেল। তনু একেবারে একা হয়ে গেল। সারাদিন কাজে ব্যস্ত থাকে, আর শাশুড়ির বকা তো আছেই। তনুর দুই দেবর একটা কাজও করে না। এতদিন তনুর বরই বাজার যা যা করা লাগে করত, কিন্তু দেবরদের বাজারে পাঠালে আগে পকেট ভর্তি টাকা লাগতো, তারপর বাজার কোনো মতে নিয়ে আসতো। ধান চাষের দিনে তাদের পাঠানো যেত না, যদিও লোক রাখতো চাষের জন্য, তারপরও যদি যায় তবে তনুর থেকে শরবত এনে ওদেরকে পাকা দিয়ে বিছিয়ে খাওয়াতে হতো। তারপর অন্য কাজে যেতে পারত। তনুর শ্বশুর যত স্ত্রীয়ং ছিলেন, তাও একটা লুঙ্গিও তিনি ধুতেন না, সব তনুর জন্য রেখে দিতেন। সংসারের সব কাজ করে আবার সবার কাপড় চোপড় ধুতে হতো। অতিরিক্ত গরমে তনু একটু ফ্যান চালিয়ে ঘুমাতে চাইত। তনুর দেবর অথবা শাশুড়ি এসে ফ্যানটা বন্ধ করে দিত। এতে জিজ্ঞেস করলে বলতো, ফ্যানের হাওয়া লাগলে মোটা হয়ে যাবে, তাই নয়তো অনেক বিল আসবে তো। তনুর জবাব দেওয়ার সাহস ছিল না যে, আমার বরের টাকায় তো সব হচ্ছে। অথচ ওরা সারাদিন ফ্যান চালিয়ে বসে থাকত। কোনো ভিক্ষুক আসলে তনুর শাশুড়ি কাউকে কিছু দিতে চাইত না। মোট কথা কারো খাবার খাওয়া তিনি পছন্দ করেন না। তবে তার বড় মেয়ের বেলায় উল্টা সব। তনুর ননাস বাড়ি আসলে যত্নের কমতি রাখেন না। বড় বড় মাছ কিনে এনে খাওয়াত। তার উপর ঘরের ভালো ভালো সব জিনিস তাকে দিয়ে দিত। তনুর কপালে কিছুই জুটত না। তখনকার সময়ে মোবাইল ফোন ছিল না। চিঠির মাধ্যমেই যোগাযোগ হতো। যদি কখনো তনুর বর চিঠি পাঠাতো, শাশুড়ি আগে পড়তো, হ্যাঁ শাশুড়ি বাংলা পড়তে পারেন, পড়ে তারপর চিঠিটা তনুকে দিত। বোকা তনু এসব জানতই না। তনুর বর বিদেশ থেকে ব্যাগ ভর্তি জিনিস পাঠাতো, কিন্তু তনুকে কিছুই দিত না, বরং প্রায় সব ননাস তার শ্বশুর বাড়িতে নিয়ে যেত। কারণ ননাসের জামাই বেকার ছিল, তনুর বরের টাকায় তাদের সংসার চলত, প্রায় সময় তারা বাড়িতেই থাকত। একটু অসুখ হলে তনুকেই সেবা করতে হতো, এত কাজ করেও তাদের চোখে পড়ত না। বরং কোনো মানুষ আসলে শাশুড়ি শুনিয়ে শুনিয়ে বলতো, এ আর কি কাজ, সামান্য রান্নাবান্নাই তো করে বউ, কই আমার কি মাথা আছড়ায় দেয় নাকি? এসব কথায় তনুর চোখ দিয়ে অনবরত বৃষ্টি ঝরে পড়ত। এরই কয়েকদিন পর তনুর আরও ছোট দুই বোনের বিয়ে হয়ে যায়। বিয়েতে তনুর শাশুড়ি তেমন কোনো গিফট না দিলেও সবাই গিয়ে ইচ্ছেমতো খেয়ে আসলো, সাথে বদনাম তো রয়েছেই। তনুর ননাসের জামাই খালি শাশুড়ি আর তনুর বরকে নিন্দা করত তনুর নামে। এতে সবার একটা ভুল ধারণা থেকে যায় যে তনু খারাপ।
দুই দেবর অত্যন্ত রাগী মেজাজের ছিল। তারা যা চাই তাই করত, একজনে আয় করে সবার তখন দেমাগ বেড়ে গেছিল। অথচ তনুকে তো দেখে শুনে এই বউ করে এনেছে, তার তো অপরাধ থাকার কথা না? একটা সাবান অনেকদিন ব্যবহার করতে হতো, সাবানেরও জবাবদিহি দিতে হতো, অথচ প্রতিবন্ধী ননদটা 2-3 বার করে গোসলে ব্যবহার করত, কিন্তু তাদের যে স্বাধীনতা ছিল তনুরটা ছিল না। কারণ সে মেয়ে নয় বরং বউ। কিন্তু সে কারোর তো মেয়ে, এমনকি শাশুড়ি নিজেও মেয়ে, সেটা মস্তিষ্কে আসত না। তনুর বর তনুকে কিছু টাকা দিতে চাইলে শাশুড়ি আপত্তি করত, বউয়ের কেন টাকা প্রয়োজন হবে? আমরা কি খাওয়াচ্ছি পড়াচ্ছি না? তনু বাপের বাড়ি গেলে মায়ের থেকে কিছু টাকা খুঁজে আনত। সেগুলো জমা করে রেখে দিত, যদি কখনো প্রয়োজনে লাগে ব্যবহার করার জন্য। বোনদের নতুন বিয়ে হয়েছে, তাদের তো দাওয়াত দিতে হবে, কিন্তু শাশুড়ি দিবেই না, তাই সে মায়ের টাকাগুলো দিয়ে নিজে দাওয়াত দিল আর নাম করল শাশুড়ির। কিন্তু এতেও তনুরই দোষ, এত দাওয়াত দেয়ার কি আছে? তনুর বর এত এত টাকা পাঠানো সত্ত্বেও ধারের অন্ত ছিল না শাশুড়ির। প্রায় দোকানে ধার করে রেখে আসতো, আর তনুর বর দেশে আসলে সব শোধ করত। মাস শেষ হওয়ার আগে ঘরের চাল শেষ হয়ে যেত, আর তনুকে বলতো তার বাবার থেকে যেন টাকা নিয়ে আসে পরে শোধ করে দিবে। শাশুড়ির মান বাঁচাতে তনু মায়ের কাছে যেত টাকা আনতে, বাবাকে শোনাত না। কারণ বাবা যদি শোনে খুব রাগ করবে বরের উপর। বিদেশি জামাইকে মেয়ে দিয়েছে বাবার টাকা নিয়ে যাওয়ার জন্য তো নয়। তবে এইসব কিছু তনুর বর জানত না, সব করত শাশুড়ি নিজেই। কাজ করার জন্য তনুর সংসার হলেও কর্তৃত্ব করত শাশুড়ি। কোনো এক বৃষ্টির দিনে তনুর হঠাৎ ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখল ঘরের টিন ফুটা হয়ে গেছে, আর সেদিকে দিয়ে সারা বিছানায় বৃষ্টি পড়ে ভিজে যাচ্ছে। শাশুড়িকে ডাকতে গেলে তারা সবাই রাতে আরামে ঘুমাচ্ছিল। তনু কোনো মতে হাঁড়ি বাসন দিয়ে রাখল বিছানায়। আর ঘুম হলো না। সকালে শাশুড়িকে এটা বললে তিনি পাত্তাই দিলেন না। এভাবে যতদিন বৃষ্টি পড়ত তনু ঘুমাত না, তার চোখ দিয়ে অঝরে বৃষ্টি গড়িয়ে পড়ত। কিছুদিন পর তনু দেবরের সাহায্য নিয়ে উপরের টিনগুলা ঠিক করল, নিজে নিজে ইট কিনে এনে একটা দেয়াল তৈরি করল। শাশুড়ি খুব খুশি বউকে এরকম কাজ করতে দেখে। 2টা গরু ছিল, তনুর শাশুড়ি এদের দেখাশোনা করত। পাশের ঘরের চাচি শাশুড়িরা এসে বলতো, তোমার বয়স হয়েছে, বউকে এত বসে বসে খাওয়াচ্ছ কেন? চাইলেই তো গরুর সব বউয়ে দেখাশোনা করতে পারে। তনু এবার চরম রেগে মহিলাকে বলল, ভালো কিছু বলতে না পারলে এসব খারাপ উপদেশ দিতে আসিয়েন না। বসে বসে খায় কিনা আল্লাহ জানেন। বউ কিভাবে এভাবে মুখের উপর কথা বলে? এই নিয়ে কথার শেষ নেই। যেন মনে হয় বউদের কথা বলার জন্য মুখই থাকতে নেই। সেদিন অনেক ঝগড়া হলো। তনু নীরবে চোখের পানি ফেলে কাজ করতে লাগল। ধুলাবালি ধোয়া কম সহ্য করতে পারত বলে তনু সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন চলত। এই নিয়ে শ্বশুর বলতো, যত সব অসুখ শুধু তোমার, কই আমাদের তো এমন হয় না। তনু একদম কিছুই বলতো না। বললেই আবার ঝগড়া। ঝগড়া থেকে এড়িয়ে চলার জন্য কত প্রচেষ্টা তার। ননদ আর দেবরকে পড়াতে বসালে ওরা বলতো, আমাদের নিয়ে ভাবতে হবে না, সব জানি আমরা। কোরআন শরীফের আদব কায়দা সম্পর্ক এই শিক্ষা দিতে গেলে শ্বশুর ডাক দিয়ে বলতো, কোরআন শরীফ উল্টালেও সওয়াব। এরপর থেকে তনু এদের কারোর বিষয়ে কোনো কথা বলতো না। তাও একটা না একটা বিষয়ে শাশুড়ি বকা দিত প্রতিটা দিন। শীতের দিন আসলে তনুকে একটা শীতের জামাও কিনে দিত না। কারণ তাদের ধারণা বউদের শীত লাগতে নেই। একবার এক পুরনো শাল তনু পরেছিল বলে বাড়ির এক শাশুড়ি তনুকে বলল, ঈষৎ বউ হয়ে শাল পরে জোয়ান বয়সে এত শীত কিসের? তনু তখন বলে, আপনি কি জোয়ান বয়সে কাপড় না পরে থাকতেন নাকি? এটা শুনে মহিলাটি আবার শাশুড়িকে এসব বলিয়ে বকা শোনায়। তনুকে পুরা বাড়ির মানুষ অপছন্দ করতে শুরু করে। ঈদের সময় আসলে ঘরে কেউ আসতো না, বসতো না। তনুর শাশুড়ি অপরিষ্কারভাবে চলে যে সবাই জানে। এদিকে তনুকেও পছন্দ না করায় বাড়ির কেউ আসতো না, আসলেও খাবার খেত না। সারা বছরে 2টা শাড়ি পরতে পরতে একদম ছিঁড়ে গেছে, তাও একটা শাড়ি কিনে দিত না ঈদের জন্য।
অথচ তনুর বাবা গরিব হলেও ঈদে সব ভাই বোনকে নতুন জামা কিনে দিত, সবাই ঈদের দিন সেসব পরে আনন্দ করত। আজ তার কপালে একটা ভালো শাড়িও জুটে না। তনুকে ঈদের দিন শাড়ি কিনে না দেওয়ার কারণ যাতে বাড়ির মানুষ পচাতে পারেন। বাড়ির অন্য বউরা তনুকে দেখিয়ে দেখিয়ে শাড়ি আর গহনার বাহার দেখাত, তনু ছলো ছলো চোখে এসব চেয়ে থাকত। ঈদের 2-3 দিন পর তাও সস্তা শাড়ি তনুর কপালে জুটত। নতুন বছরে তনুর মা বাবা যে কাপড় পাঠিয়েছিল তনুর পছন্দ হলেও তনুর শাশুড়ি কত ব্যঙ্গ করেছিল, কিন্তু নিজে তার চেয়ে খারাপ শাড়ি পরতে দিল। তনুর শাশুড়ির কর্তৃত্ব বেশি হওয়ার একটাই কারণ তিনি অনেক সম্পত্তির মালিক। তার বাবা তার নামে সম্পত্তি লিখে দিয়ে গেছেন, তাই তিনি তনু গরিব হওয়ায় মানুষ মনে করতেন না। আরও বলতেন, আমাকে অবহেলা করলে আমার অনেক সম্পত্তি এগুলা বিক্রি করেও সারা জীবন পাতুলে খেয়ে যেতে পারবো। সারাক্ষণ সম্পত্তিগুলো নিয়ে অহংকার করত। আর বাড়ির মানুষ তাল মেলাত। তনুর শাশুড়ি আবার পিঠা বানাতো ভালোই, কিন্তু বানানোর সাথে সাথে খেয়ে ফেলত, রাত দিন পিঠাই খেত। তনু অবাক হয়ে চেয়ে থাকত। মাঝে মাঝে তনুর থেকেও পিঠা বানাতে হতো। তনুই পিঠা বানাতো, এই তারা খেয়ে শেষ করে ফেলতো, একটাও তনুর জন্য রাখত না। তনু এসব ব্যবহারে খুব কষ্ট পেত। তাই একদিন বুদ্ধি করে তনু পিঠা বানাতে বানাতে কয়েকটা খেয়ে ফেলে। তনু জানে যে তার কপালে পিঠা জুটবে না। নতুন চালের ভাত রাঁধতে গিয়ে তনু পুড়িয়ে ফেলত, শাশুড়ির বকার ভয়ে ভালো সব তাদের খাইয়ে পুরা সব তনুই খেত। এভাবে সংসার চলে তনুর। কিছুদিন পর তনুর বর আবার দেশে আসে। ততদিনে তনুর ছোট বোনদের বাচ্চা হয়ে গেছে, কিন্তু তনুর এখনো বাচ্চা হচ্ছে না। তনুর বাবা অনেক চিকিৎসা করালো না, কিন্তু তাও বাচ্চা হচ্ছে না। কিন্তু বাচ্চা না হওয়াতে শাশুড়ি খুশি। তিনি একা রাজত্ব করতে পারছেন। তার মেয়ে জামাই নাতনিরা সব নিতে পারছে, বাচ্চা হলে আরেকটা ভাগ বেড়ে যাবে এ ধারণা তার। কিন্তু বাচ্চা না হওয়াতেও কথার শেষ নেই। তনুকে শুনিয়েই বলে, নিশ্চয় সে পাপী, তাই তার বাচ্চা হচ্ছে না। তনু এসব শুনে জায়নামাজে কান্নায় ভেঙে পড়ে। কোরআন শরীফ পড়তে বসলেই আঘাতের কথাগুলো মনে পড়ে দম ফেটে কান্না আসে। তনুর বর 2বার দেশে এসে চলে গেছে, বাচ্চা না হওয়ার কারণে শাশুড়ির কথার কোনো শেষ নেই। কিন্তু তনুর বর তনুকে কখনো খারাপ কথা বলেনি, এমনকি যথেষ্ট সম্মান দিয়ে কথা বলতো, তনুকে ধৈর্য ধরতে বলতো, পাশাপাশি তনুর মা বাবাকেও সম্মান করত, সাহায্য করতে চাইতো তাদের বিপদে। কিন্তু মায়ের কারণে একটু আধটু যা দেখতেন সবটা মেনে নিতেন, মা যাতে কষ্ট না পায়। মাকে সে খুব ভালোবাসত, তাই প্রতিবাদ করত না কোনো বিষয়ে। কারণ তনুর দিকে কথা বললে তার মা কান্নাকাটি করে পাড়ার লোক জড়ো করতেও ভাববে না। তনুর বর প্রবাসী দেশে আসলে 2 কি 3 মাস থাকেন। মায়ের এত সব কিছু তার অগোচরেই হতো, আর তনুও কিছুই বলতো না। কারণ তনু বললেও তার বিশ্বাস হবে না, সে যে সামনাসামনি কখনো এত সব দেখেনি। তার মা ভালো, সে শুধু সেটাই জানে। তাই শুধু শুধু ঝগড়া বাঁধিয়ে লাভ কি? পরে তনুকেই দোষারোপ করবে সবাই। তনুর মাও বরাবরই মেয়েকে বলতেন, ধৈর্য ধরতে, আল্লাহ চাইলেই সব সম্ভব। বাচ্চা একদিন হবেই আল্লাহ চাইলে। তনুর বিয়ের কিছুদিন পর তার বড় ভাই বিয়ে করেন, এবং ছোট ভাইয়ের জন্য ও বউ দেখে যাতে বিয়ে করিয়ে দিতে পারে, কারণ তনুর মায়ের ইচ্ছে মরার আগে বউদের দেখে যেতে চান। মানুষের মৃত্যুর যে ঠিক নেই। বড় ভাইয়ের এখন 2টা বাচ্চাও হয়ে গেছে। তনুর এতে অনেক খুশিও লাগে। বরাবরই বাচ্চা ভালোবাসত তনু। শুধু শাশুড়ির ব্যবহারে মন ভেঙে যেত। তনু প্রতি নামাজে কান্নাকাটি করতেন যেন সুস্থ আর জ্ঞান সম্পন্ন তাকে যেন বাচ্চা দেন। বিয়ের 5 বছর পর শেষের বার তনুর বর যাওয়ার কিছুদিন পর তনুর মাথা ঘোরায়, বমি আসে, কিছুই খেতে পারে না, সব গন্ধ লাগে। বিয়ের প্রায় 5 বছর পর এই অনুভূতি হচ্ছে। তাই সে ডাক্তারের কাছে গেল মাকে নিয়ে। তারপর জানতে পারে সে মা হতে চলেছে। দুনিয়ার সবচেয়ে বেশি খুশি হয়তো সেদিনই হয়েছিল। দিন যত যায় পেট ভারী হয়ে আসে, কিন্তু কাজের কোনো কমতি নেই। নেই কারো সাহায্য, নেই কোনো সেবা, নেই পুষ্টিকর খাবার। তার উপর নলকূপ চেপে পানি ব্যবহার করা কত যে কষ্টের ছিল।
নলকূপে তেমন পানিও পড়তো না, অল্প অল্প পানি দিয়ে বাসনকোসন ধোয়া, কাপড় ধোয়া, গোসল করা সব করতে হতো। অতি কষ্টের জন্য একদিন তনু শ্বশুর বাড়ির সামনের পুকুরে কাপড় ধুতে যায়। পুকুর 10 জনের হলেও ঘাটটা একজনের। তনুকে নামতে দেখে যাদের ঘাট সে মহিলা চিৎকার করে বলে উঠল, এই মেয়ে তোমার শাশুড়িকে বলিও বউ যেমন এনেছে তেমন পুকুরে ঘাট দিতে একটা, যাতে অন্যের কিছু ব্যবহার করতে না হয়। এমন নিচু মনের মানুষ দেখে তনু অবাক হয়। এরপর আর কখনো পুকুরে যায়নি, কষ্ট হলে নলকূপে সবকিছু ধুয়েছে। তনুদের বাড়িতে 2টা পুকুর, একটা সবাই ব্যবহার করে আরেকটা তনুরা। কই তার বাবা মা তো এমন ব্যবহার করে না তাদের সাথে। এভাবে 10 মাস কেটে যায়। বাড়িতে ধাত্রী আনা হয়। সন্ধ্যার দিকে তনুর একটা ফুটফুটে কন্যা সন্তান হয়। তনুর আরেক ছোট বোনেরও একই দিনে সকালে কন্যা সন্তান হয়েছিল। তনুর মা সেখানে গিয়ে জানতে পারে তনুরও বাচ্চা হয়েছে, তাই তিনি ছুটে আসেন মেয়েকে দেখতে। তনুকে বাচ্চা কোলে দেয়া হয় যেন অন্যরকম সুখ। তনুর মেয়েটা যেমন সুন্দরী তেমন আদুরে চেহারার হয়েছে, সবাই মাশাল্লাহ মাশাল্লাহ বলে উঠল। তবে মেয়ে হওয়াতে পরিবারের অনেককেই তেমন খুশি হননি, যেমন তনুর শ্বশুর, দেবর, বিশেষ করে জামাইও একটু মন খারাপ করেছিল প্রথমে। তবে তনুর দেবর যেটা মেজাজি ছিল, বাচ্চা হওয়ার পর আর তনুর সাথে মেজাজ দেখাতো না। বাচ্চা হওয়ার পর কাজ আরও বেড়ে গেল। কাঁথা ধোয়া, বাচ্চাকে খাওয়ানো ইত্যাদি। প্রথমে তনুর বাচ্চাকে কোলে দিল তনুর মাকে, কিন্তু অপরিষ্কার কাঁথাগুলা কেউ ধুয়ে দিচ্ছে না। শাশুড়ি তনুকে বলল, তোমার মাকে ধুতে বলো। তনুর এতে খুব অপমান লাগল। কেন আমার মা ধোবে? তাই সে কষ্ট করে গিয়ে কাঁথা ধুতে বসে পড়ল। এদিকে এরকম বাচ্চা হওয়ার সাথে সাথে রেস্ট নিতে হয় তনুকে। এমন অবস্থায় দেখে তনুর এক ফুফু শ্বশুরি ননদ বলে উঠল, একই ভাইয়ের বউ, তুমি মরতে চাও? ছি ছি, আমরা থাকতে তুমি এখন এ অবস্থায় এসব করছো? আমি ধুয়ে দিচ্ছি। তারপর সে জোর করে তনুকে তুলে দিল। তারপর তনুকে বাচ্চাকে গোসল করিয়ে বাচ্চাকে দুধ পান করতে দিল। তনুর শাশুড়ি বলতে লাগল, বাচ্চা হলেও অনেক কিছু নানা বাড়ি থেকে দিতে হয়, কম জিনিস দিলে চলবে না। তনুর বাবা যথাসাধ্য দিয়েছেন, তাও শাশুড়ি সন্তুষ্ট হননি। তনুর মেয়েটা যত বড় হচ্ছে জানটুসে পরিণত হচ্ছে, নাম রাখে তানি, ছন্দনাম। তানি মা ছাড়া কিছুই বুঝে না। বাবাকে তো কখনো দেখেনি। সারাক্ষণ কোলে থাকতে চায়, কারোর কোলে যায়ও না। তানি খাবার খাওয়ার সময় কেউ টু শব্দও করতে পারে না। তার উপর আওয়াজ শুনলে বাইরে চলে যেতে যায়। যত বড় হয় তত মোটাসোটা আর আদুরে বাচ্চা হয়ে উঠে। কখনো ডাক্তারের কাছে নিয়ে গেলে কোনো মানুষ নেই যে তাকে আদর করে নাই। কিন্তু সে মা ছাড়া কারো কাছে যায়ই না। চাচারা তাকে আদর দিলে সেগুলো ছোট্ট হাত দিয়ে মুছে ফেলত। কাজের সময়ও মেয়েকে কোলে নিয়ে সব কাজ শেষ করতে হতো। পরিবারের সবার ঘুম আর খাবার ঠিক রাখতে হতো, একটু উল্টাপাল্টা হলেই শাশুড়ির বকা শুরু হয়ে যেত। তানি আস্তে আস্তে বড় হয়ে ভাত খাওয়া শিখে। কিন্তু ভাত খাওয়ার সময় বিভিন্ন কবিতা, পশু পাখি দেখিয়ে ভাত খাওয়াতে হতো। এদিকে রাতেও জ্বালাতো, আবার দিনের বেলাও সেইম। কিন্তু কখনো তনু মেয়েকে মারত না। কত সাধনা কষ্টের পর মেয়েকে পেয়েছে সে। তানিকে দাদা তেমন পছন্দ করতো না। তানি জানত ইনা বাবা নামক একটা শব্দ আছে সেটা। তানি কারোর ব্যবহৃত জিনিস অন্য কাউকে ধরতে দিত না। একজনের জুতা অন্যজনে পরলে টেনে নিয়ে ফেলত। একটুও ময়লা ধরত না। যখনই তানি হাঁটতে শিখেছে, বাইরে যাওয়ার আগে আম্মুকে বলে যেত, আম্মু আমি আসি। আবার কিছুক্ষণ পর পর মাকে দেখতে আসত। প্রতিদিন একটা কথাই বলতো, আম্মু আমি আসছি। তনু মেয়ের কাণ্ডে হেসে বলতো, ভালো করেছ। তানি যখন 1 বছর পার হয়ে যায় তখনই তার বাবা দেশে আসে। এয়ারপোর্টে তানিও দাদুর সাথে যায়। তানির বাবা বের হয়ে প্রথমে মেয়েকে কোলে নিতে চায়, কিন্তু যখনই তানি দেখে অন্য একটা মানুষ তাকে কোলে নিতে চাচ্ছে সে কান্না করে মারতে থাকে হাত দিয়ে। শেষে আর কোলে নেয় না। সারা রাস্তা সে অন্যদিকে ফিরেছিল, অথচ মেয়েরা নাকি বাবার আদরই বেশি হয়,
তা নিয়েই একমাত্র যে এমনটা করল। বাড়ি এসে সে মায়ের কোলে উঠে পড়ল। তানির বাবা যখন রুমে ঢুকলো তার কি কান্না, কেন তাদের মা মেয়ের মাঝে আবার অন্য কেউ ঢুকবে? ছোট মাথায় এটা বোঝা আসছে না। তখন তো ফটো ছিল না অথবা মোবাইল ছিল না যে বাবাকে দেখবে হঠাৎ দেখাতে যে কোনো বাচ্চা এমন বিহেভ করবে স্বাভাবিক। রাতে তানি এক হাতে কোল বালিশ এক হাতে কাঁথা নিয়ে দাদুর পাশে শুয়ে পড়ল। আমি তোমার সাথে থাকবো দাদু। তনু মেয়ের কাণ্ডে হেসে দিল। তনুর বাবাও হাসল, তানির জন্য অনেক পোশাক চকলেট নিয়ে আসলো। তানি ছোট থেকেই কোনো জিনিসে আগ্রহ দেখাতো না, শুধু মাকে পেলেই হলো, জ্বালাবে, হাসাবে, কাঁদাবে, সব মাকে ঘিরে। কিছুদিন পর তনুর মায়ের ক্যান্সার ধরা পড়ে। তাই ছুটে যায় মায়ের কাছে। তনুর বারবার মনে হচ্ছে, না তার মা তাকে ছেড়েই যেতে পারে না। দুনিয়াতে একমাত্র মাই সন্তানকে সাপোর্ট করে। তানিকে নানা নানু পছন্দ আদর করত। অনেক আদর লাগতো নাকি তাকে। তনু যখন মাকে সেবা করত তানির বাবা তানিকে এটা ওটা দিয়ে কোলে রাখত। তনুর শাশুড়ি কিছু বলবে বলে দিনে এসে দেখে আবার শ্বশুর বাড়িতে চলে যেত। এভাবে অনেকদিন অসুখের সাথে লড়াই করে তনুর মা। তখন তনুর ভাইদেরও তেমন আয় ছিল না যে বিদেশে নিয়ে গিয়ে চিকিৎসা করাবে। কিন্তু সেবার কোনো ত্রুটি রাখেনি ভাই বোন মিলে। এ মানুষটাও সংসারের জন্য কম কষ্ট করেনি। 11টা ছেলে মেয়ে মানুষ করা তো চারটিখানি কথা না। তারপরও তনুর মন মানে না। এত তাড়াতাড়ি মা তাকে ছেড়ে যাবেই না। যেদিন তনুর মা মারা যাবে সেদিন তানি খালি কান্না করতেছে সকাল থেকে। তনু বিরক্ত হয়ে প্রথম মেয়েকে থাপ্পড় বসায় গেলে। তানির বাবা বাইরে উঠানে বসেছিল, সে দৌড়ে এসে তাড়াতাড়ি মেয়েকে কোলে নিয়ে দোকানে হাঁটা দেয় চকলেট কিনে দেয়ার জন্য। তানিও বাবার কোলে চলে যায়। হয়তো ছোট্ট তানি বুঝেছে মায়ের মন ভালো নেই। মেয়েকে তার বাবার কাছে দিয়ে আসতেই তনু গুনগুন করে কান্নার আওয়াজ শুনতে পায়, কারণ তনুর মাই বলেছিল মেয়েদের চিৎকার করে কাঁদলে গুনাহ হয়। তাই বোনেরা মুখ চেপে কাঁদছে। তনু বুঝে গেল তার ধারণা মিথ্যা। সেও তাদের দলে নাম লিখালো আজ থেকে। সেও মা হারা মেয়ে হয়ে গেল। আজ থেকে তার মন বুঝার মতো কেউ রইল না। চোখ দিয়ে অনবরত বৃষ্টি পড়তে লাগলো আর শেষবারের মতো মায়ের চাঁদের মতো মুখটা দেখতে ছুটে গেল ঘরে। চারদিকে কোরআন শরীফ পড়ার আওয়াজ ভেসে উঠছে। 11 ভাই বোন যেভাবে পারছে কোরআন খতম করার চেষ্টা করছে। তনুর চোখ অনবরত ভেসে যাচ্ছে। তার এরকম কঠিন সত্য মানতে ইচ্ছে করছে না। মা যাওয়ার আগে তনুকে বলে গেছে, তোর কখনো মন খারাপ হলে বোনেদের কাছে যাস, আমার 2টা ছেলে মাত্র তাদের কাছে আসিস না। তনু এ কথার মানে বুঝল না। হয়তো তনু এভাবে যখন তখন টাকার জন্য আসতো যে মায়ের খারাপ লাগতো, তাই তনু যাতে অবহেলিত না হয় ভাইদের কাছে তাই আসতে নিষেধ করেছে হয়তো। মায়ের মৃত্যুর কথা শুনে শাশুড়ি আসলো। সেখানেও তাকে আপ্যায়ন করতে হলো তনুর বোনদের। তনু চুপ করে এক জায়গায় বসে রইল। মাকে দাফন করা হয়ে গেলে তনু শ্বশুর বাড়ি চলে আসলো। কিছুদিন পর তনু অনুভব করল তার মাঝে আরো একটা প্রাণ বড় হচ্ছে। তনুর বর বিদেশে চলে গেল। সংসারের সব কাজ সামলানো, বাচ্চা সামলানো সব মিলিয়ে অনেক কষ্ট হচ্ছিল। তনুর শাশুড়ি প্রায় সময় বাইরে থাকে, বাইরের মহিলাদের সাথে রাত দিন আড্ডা দেয়, সাথে তনুর নামে নিন্দা তো রয়েছে। সবাই তাই মনে করে তনু কোনো কাজ করে না, আর শ্বশুর শাশুড়িকে পছন্দও করে না। কিন্তু আসল কাহিনী কেউ জানেই না আদৌ, কত কষ্ট সহ্য করতে হয় একটা মেয়েকে। তনুর ছোট ননদের মায়া হয়। সে ভাবিকে একটু সাহায্য করতে গেলেই শাশুড়ি ডাক দেয়, এই তুই কেন এত কাজ করছিস? বউ কি বসে বসে খাবে নাকি? তাই তনুর কাজে কেউ সাহায্য করে না। শাশুড়ি ভাত খাওয়ার সময় যদি ঘরে আসে সেখানে ওর নিন্দার শেষ থাকে না। শুনিয়ে শুনিয়ে বলে, ঘরটা ঝাড়ু দেয়া হয়নি, এটা এরকম ঠিক হয়নি, ওটা ওরকম ঠিক হয়নি। তনুর বর ছাড়া আর বাকি দেবর, শ্বশুর পানির গ্লাসটাও নিজে নিয়ে পানি খেত না, বাকি কাজ না হয় বাদই দেয়া হলো। তারপরও সবার অভিযোগের শেষ নেই।
তনু বিরক্ত হয়ে দু চারটা কথা বলতো, কিন্তু যেদিন বলতো সেদিন সারাদিন আর রক্ষা নেই। শাশুড়ি সারাদিন মানুষ ডেকে বদনাম করত। এক্ষেত্রে নীরবে সহ্য করা ছাড়া উপায় ছিল না। তনু বাপের বাড়িতে গেলে সব কাজ শাশুড়ি তনুর জন্য রেখে দিত। তনু আবার ফিরে এসে মাজা ঘষা সব সামলাত। মা মারা যাবার পর তনুর বর বিদেশে চলে যায়, তখন তনু আবার যায় বাপের বাড়িতে সবাইকে দেখতে। তানির বয়সী একটা মামাতো ভাই আছে, তনুর বড় ভাইয়ের দ্বিতীয় ছেলে, নাম রায়হান। মোটামুটি তানির সাথে সে বেশ জমে। তানি যখন একটু আধটু কথা বলা শিখেছে তখন বলতো, নায়ানে নায়ান। তানির ডাকে রায়হান ও ফ্যাল করে তাকিয়ে থাকত। নানু বাড়িতে দুজনে একসাথে খেলত। রায়হান আবার গান পছন্দ করত, তখন রেডিওতে যদি গান বাজত সে একটু একটু লাফাতো, বিশেষ করে ও প্রিয়া তুমি কোথায়। এই গানটা। তানিও চেয়ে থাকত। তনু একদিন থেকে আবার শ্বশুর বাড়ি চলে আসত। কয়েকদিন পর রায়হান রাও তার নানু বাড়িতে চলে যাবে। তনুর বড় ভাবিও তনুদের সবাইকে খুব ভালোবাসত। ছোট ভাইয়ের বউও ভালো। তারপরও মা নেই যে কিছুই তার ভালো লাগছে না, তাই চলে আসে তাড়াতাড়ি। রাতে তনু একটা স্বপ্ন দেখে, একটা সুন্দর বাগানে তনু বসে বসে কচি ফলগুলো ছিঁড়ে নিচ্ছে। এই স্বপ্নের অর্থ সে বুঝল না। তার কিছুদিন পর রায়হান মারা গেল, ওর নাকি জ্বর আসছিল। প্রেগন্যান্ট অবস্থায় এটা শুনে তনু হেঁটে বাপের বাড়ি চলে যায়। তখন মানুষ হেঁটে এখানে সেখানে যেত। অতি বড়লোকেরা রিকশায় চড়ত। যেখানে শাশুড়ি খাবার খাওয়া পছন্দ করেন না সেখানে রিকশায় চড়ার টাকা দিবেন না, তাই হেঁটেই যায়। সেইবার আরেকবার মনে হয়েছিল তনুর কলিজাকে ছিঁড়ে নিয়েছে, কারণ রায়হানকে খুব ভালোবাসত তনু, আর বাচ্চা মারা যাওয়ার কষ্ট যে কোনো মায়ের আঘাত লাগা বাধ্য। তনু কান্নায় ভেঙে পড়ে। সবাই তনুকে বকে, বিশেষ করে বড় বোনরা। এই অবস্থায় রেস্ট না নিয়ে হেঁটে এখানে কেন এসেছে তাই। পরপর দুইটা শোকে তনু নীরব হয়ে যায়। শাশুড়ি যা বলে চুপচাপ কাজ করে। কিছুদিন পর তনুর ছেলে হয় একটা। ছেলে হওয়াতে শ্বশুর দেবর সবাই খুশি হয়, শুধু শাশুড়ি ব্যতীত। তার আস্তে আস্তে কর্তৃত্ব কমে যাবে বলে। তনুর ছেলেও একদম চাঁদের মতো সুন্দর হয়। কেউ তনুর বরকে দেখে বলবে না এরা ওর সন্তান। এতটাই সুন্দর হয়েছিল। সংসারে সব ঝামেলা কাটিয়ে উঠতে না উঠতে তনুর মেজ দেবর জেদ করে বসে সে বিয়ে করবে। অথচ তনুরই ভালো একটা রুম দিতে পারেনি শাশুড়ি, আর দেবরও তেমন কাজ করে না। তনুর বরকে এই দেবরের বউকে খাওয়াতে হবে ল। এদিকে দেবর বলছে রিকশা চালিয়ে হলেও সে তার বউকে খাওয়াবে, অথচ এতদিন একটা কাজও করতো না হিংসায়। বড় ভাই বিয়ে করে বাচ্চা হয়ে গেছে, অথচ সে কেন একা থাকবে। অতিরিক্ত রাগী হওয়ায় শাশুড়ি ওই ছেলেকে ভয় পায়। শুধু তনুর বরের ক্ষেত্রে যত আবদার আর শাসন, বাকি দুই ছেলে তাকে পাত্তাও দেয় না। তবুও এদের বেশি ভালোবাসে। মেয়ে দেখা হলো, তানি সহ গেল মেয়ে দেখতে। তানিকে জিজ্ঞেস করলো দাদু, বউ পছন্দ হয়েছে কিনা। তানি দেখল মেয়েটা সুন্দরী, তার পছন্দ হয়েছে। বিয়ে ফাইনাল। তানির তখন 4 বছর বয়স। অবশেষে রান্নাঘরের একপাশে রুম করা হয় দেবরের জন্য, রান্নাঘরটা বড় ছিল। তারপর বিয়ে হয়ে যায়। তানি 4 বছর বয়সেই ক্লাস 1 পড়া শুরু করে। হ্যাঁ, অতি ছোটই পড়ালেখা করছে। বাড়ির সামনে স্কুল হওয়ায় দাদু গিয়ে দিয়ে আসতো, কিন্তু তার কান্নাকাটির শেষ নেই। অবশেষে কয়েকদিন দাদু আর ফুফু ওর সাথে ক্লাস করেছিল। আস্তে আস্তে সে যখন স্কুলের বন্ধু পায় আর ভয় করে না, কান্নাও করতো না, নিজে নিজে স্কুলে যেত। নতুন মেজ আম্মু তানিকে খুব ভালোবাসত। তানির ভাইও আস্তে আস্তে বড় হয়, কিন্তু তানি যেমন দুষ্টুমি করত না, তার ভাই ডাবল দুষ্টুমি করত। এতে দাদুর পছন্দ না নাতিকে। তানির ভাই তানির সব খেলনা নিয়ে ভেঙে ফেলত, তানি কিছুই বলতো না। তখন তাওহিদ, তানির ভাই, একটু একটু হাঁটতে পারে। তানি যদি মাকে প্রশ্ন করত সেখানে ও সবার আপত্তি ছিল,
তানিদের বাড়ির সামনে এত বড় উঠান ছিল, সেখানে তানির দাদু বিভিন্ন শাকসবজি রোপণ করত। তানি মায়ের থেকে এসব জানতে চাইত। আম্মু, এটা কি? এটা কি চিচিঙ্গা? হ্যাঁ, চিচিঙ্গা শব্দটা বইয়ের ভাষায় হলেও গ্রামের মানুষ এটাকে অন্য নামে চিনে। তাই পাশের ঘরের মহিলা ব্যঙ্গ করে বলতো, এহ চিচিঙ্গা, ইংরেজি শেখাচ্ছে মেয়েকে, আমরা জানি না তো। মহিলাটির ভুল ধারণা ভাঙার জন্য তনু কথা বলে, নয়তো এদের থেকে সবসময় এড়িয়ে চলত। তনু বলে, চাচিমা, এটা ইংরেজি ভাষা না। তখনই মহিলাটি বলে, জানি জানি, মুখে মুখে তর্ক করাটাই তোমার স্বভাব, প্রতিদিন শাশুড়ির সাথে কেমন ব্যবহার কর শুনি না। বেয়াদব মেয়ে। তনুর কান্না চলে আসে এদের কথায়। মেয়েকে নিয়ে ঘরের ভিতরে চলে যায়। এখন তো নতুন যা আছে, নতুন যাকে তনু নিজের ছোট বোনের মতো ভালোবাসে, কিন্তু যা তনুকে পাত্তা দেয় না। কারণ তনুর নামে যত নিন্দা সব শাশুড়ি আর ননাসের জামাই থেকে শুনেছে। এমনকি শাশুড়ি বলেছে তনু তেমন কাজই করে না সংসারে। তানির নতুন যা ভেবে নিয়েছে, সে বড় বউ হয়ে কাজ না করে থাকতে পারলে আমি নতুন বউ হয়ে কেন কাজ করব? তাই সে রুমে সারাক্ষণ বসে থাকে, তনুকে এড়িয়ে চলে। তনু সারাদিন কাজ করে, আর নতুন যা খালি খাবার খাওয়ার জন্য রুম থেকে বের হয়, তবে হ্যাঁ, শাশুড়ির মাথা আছড়াতে ভুলে না। শাশুড়ি তো খুব খুশি। তনুকে শুনিয়ে বলে, মনের মতো বউ পেয়েছি একটা, আমার কত সেবা করে। বড়টার মতো বেয়াদব না। এতে নতুন যাও খুশি হয়। তাকে দেখে মনে হয় সে ভাজা মাছ উল্টে খেতে জানে না। কিন্তু ননাসের জামাইকে নিয়ে নিন্দা করতে দুবার ভাবে না। নতুন বউ হওয়া সত্ত্বেও সবার প্রিয় বউ হয়ে গেল, কারণ সে মিষ্টি কথা বলে শাশুড়ির মাথা আছড়ায়, দুলাভাইকেও ভাই ভাই করে। ছোটকাল থেকে তনু মনে যা, মুখেও তা। অতিরিক্ত আধিক্যতা পছন্দ নয়, কিন্তু কাজের ত্রুটি নাই, আর এটাই সমস্যা হয়ে দাঁড়ালো। সবাই তনুকে অপছন্দ করতে শুরু করলো। এখন কারোর তনুকে ভালোই লাগে না। আর তনুর বাচ্চাদের তো আরো ভালো লাগে না। কতটুকু অবহেলিত হলে এরকম নিষ্পাপ বাচ্চাদের মানুষ ঘৃণা করে, তাদের যে অপরাধ নেই। বিয়ের পর আসার পর থেকে শাশুড়ি তনুকে পছন্দ না করার একটাই কারণ, তনু শাশুড়ির বিপরীত। তনু নামাজি কালামি, পরিষ্কার মেয়ে, অযথা আড্ডা দেয়া, ঘরের বাইরে থাকা একদমই পছন্দ না। কিন্তু শাশুড়ি এসবই করে কেন? তনু তার মতো নয়, সেজন্য তিনি তনুকে এত অবহেলা করেন। কিন্তু নতুন বউ একদম তার মতো, যেমন গুছিয়ে মিথ্যা বলতে পারে, তেমনি আড্ডাতে পারদর্শী, আর কাজের ফাঁকি তো আছেই। তনু আনমনে ভাবে আর চোখ দিয়ে অঝরে পানি ঝরতে থাকে। এর শেষ কোথায়? তনুর চাচা মারা গিয়েছে, নইলে চাচাকে বলতো, জমি জমা আর টাকা দেখে যে তুমি মেয়ে বিয়ে দিলে, ভালো শাড়ি আর খাবার তো দূর, ভালো ব্যবহারটা অত পাওয়া যায় না। এত কিছু করেও মানুষগুলোকে সন্তুষ্ট করা যায় না। তনুর বাবার কথা মনে পড়ে। বাবা বলতো, 10 জন মূর্খ মানুষের সাথে বেহেশতে থাকার চেয়ে 10 জন শিক্ষিত মানুষের সাথে দুজগে থাকা উত্তম। তনুর শাশুড়ির জমি টাকার অভাব নেই, কিন্তু মানসিকতা আর বিবেকের বড় অভাব। কারণ এটা ভাবে না যে আমারও তো মেয়ে আছে, আমি যে তাদের কষ্ট করে বড় করেছি, বউ আনছি যে ওটাও অন্যের মেয়ে, তাদেরও কষ্ট হয়েছে। বউরা কি মানুষ না? কথায় আছে, তরবারির আঘাতের প্রতিষেধক আছে, কিন্তু মুখের আঘাতের কোনো প্রতিষেধক নেই। তনুর ছেলে যত বড় হচ্ছে তত দুষ্টুমি বাড়ছে। তেমন কিছু না, সে নতুন বউয়ের কাছে গিয়ে কোলে উঠতে চায়, ধাক্কাধাক্কি করে। নতুন বউ কিছু না বললেও দাদুর এসব পছন্দ না, সে চিৎকার করে বলে, দেখো তানির মা তাওহিদ নতুন বউকে কেমন জ্বালাচ্ছে, অসভ্য ছেলে। তনু সব রাগ ছেলের উপর ঝাড়ে, ছেলেকে ধরে এসে ইচ্ছেমতো মারে। ছোট বাচ্চা বুঝে না, কি দোষ করে মা তাকে মারছে, মাথায় আসে না। সে মাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। তনুর চোখ দিয়ে বৃষ্টি ঝরে পড়ে। শ্বশুরের নাতিকে খুব ভালোবাসে, তিনি মারাটা একদম পছন্দ করেন না, তাই তনুর উপর রাগ করলেও শাশুড়ি খুব খুশিই হয়। কিছুদিন পরই তনুর শ্বশুরের শ্বাসকষ্ট শুরু হয়। তনুর মতো তিনিও ধুলাবালি, ধোয়া একদমই সহ্য করতে পারতেন না। যেহেতু তনু সে রোগ সম্পর্ক বুঝে, তাই সে শ্বশুরের সব দেখাশোনা করত আর সেবা করত। শ্বশুরের সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখত।
আস্তে আস্তে শ্বশুর তনুকে পছন্দ করতে শুরু করে আর বলে, আমি দুহাত তুলে দোয়া করছি তুই বড় হ। তনুর বর দেশে ফেরার সাথে সাথে বাবার অসুখের অবস্থা খারাপ হয়ে যায়। কিন্তু তনুর শাশুড়ি তনুর শ্বশুরের ঔষধ খাওয়াটা একদমই পছন্দ করতেন না। সারাক্ষণ বলতেন, টাকা খরচ হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, ঝগড়া লাগিয়ে দিত। তনুর বর তাই চুপি চুপি বাবাকে ঔষধ কিনে দিত। এতে বাবার খুশিতে চোখে পানি চলে আসত আর দুহাত তুলে দোয়া করত। অন্য দুই ছেলেকে যদি বাবা কখনো ডাকেন তারা ফিরেও তাকাত না। এতে তিনি তনুকে বলতেন, দেখেছ বউ আমার ছেলে এর সাথে কেমন ধারবাঁকা করে হাঁটছে। তনু এতে কিছুই বলতো না, কি বা বলবে, তার তো কিছু বলার অধিকার নেই, শুধু কাজ করার অধিকারই আছে। অনেক সময় প্রতিবাদ শব্দটা সব জায়গায় মানায় না, কিছু ক্ষেত্রে চুপ থেকেও নীরব প্রতিবাদ করা যায়। কথায় আছে, চুপ থাকে যে মুক্তি পায় সে। চুপ থেকে যদি ঝগড়া আর নিন্দা থেকে বাঁচা যায় তাও ভালো। আল্লাহ ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন যে। তনুর বর তনুর জন্য স্বর্ণের চুড়ি নিয়ে আসে বিদেশ থেকে। শাশুড়ি তো ছিলই অনেক, তারপরও বউয়ের পড়াটা পছন্দ নয়, কিভাবে এই চুড়ি বউ থেকে নিবে সে চিন্তায় খালি মাথায় ঘুরে। তনুর ছোট দেবর বিদেশ যাওয়ার জন্য মনস্থির করলে শাশুড়ি বলে চুড়িগুলা দিতে যাতে সেগুলো বিক্রি করতে পারে। তানি চুড়িগুলা দেয়, সাথে তনুর বড় 60,000 টাকা দেয়, বলে রাখা ভালো তখনকার 1 টাকা আজকের 10 টাকার সমান। তানিকেও তার আব্বু একটা চেইন দিয়েছিল, ছোট তাই গলাতে পড়তে পারেনি। তনুর শাশুড়ি একটা বিয়েতে তানির চেইন পড়ে যায়, সেখানে গিয়ে চেইনটা হারিয়ে ফেলে। হয়তো হারায়নি, মিথ্যা বলেছে কারণ তানি দিয়ে ফেলবে, হারায় ফেলেছে বললে তনু যে বোকা এসব খুঁজবেই না। কিন্তু তনুর যা খুব চালাক, সে কৌশলে শাশুড়ি থেকে তনুর চুড়িগুলো নিয়ে দেবরের দিয়ে বিক্রি করিয়ে ফেলে। এতে শাশুড়ি সে ছেলের উপর কথা বলেন না। ছেলেকে খুব ভয় পায় তো, মেজাজি ছেলে বলে কথা। সেবার ছোট দেবর তো বিদেশ যায়ও নাই, টাকাগুলাও উধাও হয়ে গেছে। তনুর বর হিসাব চাইলে বলে, তোর বউ খরচ করেছে, আমরা কিছুই জানি না। তনুর বর ভালোই জানে তনু এমন মেয়েই নয়, তাই সে তনুকে কিছুই বলে না। সেবার তনুর খুব অসুখ হয়, এতই অসুখ যে কাজই করতে পারছিল না। কি অসুখ বলতে চাচ্ছি না, শোয়া থেকে উঠতেই পারে না। কিন্তু শাশুড়ি ডাক্তারও দেখাচ্ছে না। এদিকে তনুর বর তনুর বড় আপাকে বললে বড় আপা তাড়াতাড়ি এসে বোনকে নিয়ে যায় ডাক্তারের কাছে। ডাক্তার বলেছিল 1 মাস লাগবে সুস্থ হতে। তনুর বড় বোন 1 মাস সেবা করে তনুকে ভালো করে এবং নিজের কাছে রাখে। এদিকে শাশুড়ি রেগে বোম, সংসার ছেড়ে এতদিন বোনের বাড়িতে কেন থাকবে? নিশ্চয় এসবি নাটক, নিশ্চয় আলাদা হওয়ার ফন্দি আসছে। এসব ভেবে শাশুড়ি মনস্থির করে যে বউ বাড়ি আসলে এর বিহিত করতেই হবে। তনু যখন শ্বশুর বাড়ি আসে, বোনের ছেলেকে দেখে শাশুড়ি আজেবাজে কথা বলতে লাগল। শাশুড়ি বলে, হয়তো ভাগ্নে নয়তো দুলাভাইয়ের সাথে লাইন আছে, নইলে এতদিন সংসার ছেড়ে কেমনে থাকে। তনুর চোখ দিয়ে অনবরত জল ঝরে পড়ে। তনুর শ্বশুর হাজার বলে শাশুড়ির বাজে কথা থামাতে পারে না। পরে তনু ও 2-4টা কথা বলে, এতদিন আমি অসুস্থ ছিলাম, একটা দিন তো দেখতেই যাননি, দায়িত্ব সব বউয়ের, আপনাদের নেই। আমি এতদিন সুখেই ছিলাম, ও যা ভেবেছি, আলাদা হতে চায় বউ। বাড়ির মহিলারাও এতে তাল মেলায়। ছি, শেষমেশ হাড়ি আলাদা করতে চায় এই বউ। আগেই বলেছিলাম মেয়েটা বেয়াদব, সংসার ভাঙতে চায়। তনু এসব সহ্য করতে না পেরে তার বরকে বলে, হয় আমি আলাদা থাকবো এদের থেকে, নয় যেদিকে দুচোখ যায় চলে যাব। তনুর বর এতদিনে বুঝতে পারে মায়ের ব্যাপারটা, কারণ সেদিন সবার ভাত খাওয়া শেষে যখন তনুর বর হাড়ি দেখতে গেছিল, দেখলো ভাত এক মুঠ কি দুমুঠ আছে। সে চুপিসারে সরে গিয়ে দেখল তনু উপোস থাকে। অথচ তনুকে জিজ্ঞেস করলে বলে খেয়েছি তো। আর তনুর যা যে কাজ করে না সেটাও লক্ষ্য করেছে। সব মিলিয়ে তনুকে নিয়ে বের হয়ে যায়। আলাদা বাসা নেয়, কয়েকদিন ভাড়া বাসায় থেকে বাড়ির উঠানে ছোট ঘর বেঁধে তনুকে নিয়ে আসে। তখন বাড়ির লোকেরা সবাই তনুকে যা ইচ্ছা তাই বলতো। শুরু হলো অন্য এক যুদ্ধ। 2টা ছোট ছোট ছেলে মেয়ে নিয়ে কিভাবে কি করবে,
এদিকে তনুর বর সংসার খরচ দেয় খুব অল্প, বেশিরভাগ টাকা মাকেই দিতে হয়। তনুকে শাশুড়ি আলাদা করিয়ে মনে মনে খুশিই হয়, কারণ তনুর গুছিয়ে গড়ে তোলা রুমটা যাকে দেয়, আর তনুকে পাশে উঠানে একটা ছোট্ট ঘরে জায়গা দেয়। সংসারে যত টাকা লাগবে তার চেয়ে অল্প টাকায় সব কিনতে হিমশিম খেতে হয় তনুর। গাছের পাতা কুড়িয়ে ভাত রান্না করত, অল্প তেল দিয়ে তরকারি রাঁধত, মাঝে মাঝে ছোট বাচ্চাগুলোকে মরিচ দিয়ে ভাত মেখে খাওয়াত, আর চোখ দিয়ে পানি পড়ত। গাছের আম পেঁপে যদি দাদুকে পারতে দেখত দৌড়ে মাকে এসে বলতো, আম খাবো, পেঁপে খাবো। দাদু থেকে খুঁজতে গেলে দাদু দিতই না। তখন তনু বাচ্চাদের সান্ত্বনা দিত, তোমাদের গুলা বড় হোক। পুকুরে এত এত মাছ পেলেও শাশুড়ি এক মুঠ মাছ দিত না, সব মাছ বিক্রি করত নয়তো ক্ষেত। আহা, কত যে দুঃখের ছিল দিনগুলো। যে এমন অবস্থায় থাকে সে বুঝে কত কষ্ট লুকিয়েছিল। তনু মুরগি পালা শুরু করলে অল্প কয়েকদিনে অনেক মুরগি হয়, কিন্তু শাশুড়ি শ্বশুরকে না দিয়ে একটা গোশতও সে খায়নি। তরকারি একটু মজা হলে শ্বশুরকে দিয়ে আসতো, এতে শাশুড়ি খুশি না হলেও শ্বশুর তৃপ্তি করেই সব খেত। শাশুড়ি তো মজাই লাগতো না তনুর রান্না। সব ভালো তনুর যা এটা। কিছুদিন পর তনুর শ্বশুর মারা যায়। এদিকে তেমন টাকাও নাই তনুর হাতে। তনুর বর যখন মেজবান দেওয়ার জন্য সে তনুর চুড়িগুলার খোঁজ করে, সবাই তখন একসাথে ঝগড়া শুরু করে। শাশুড়ি আমতা আমতা করে বানিয়ে কয়েকটা মিথ্যা বলে শেষে আসল কথা বলে ফেলে যে মেজবুইটা বিক্রি করে ফেলেছে, কারণ তার বাপকে দিতে হয়েছে টাকা। হায়রে বিচার, কার স্বর্ণ আর কে বিক্রি করে? সেইবার তনুর বর কোনো মতে ধার করে অনেক বড় মেজবান দেয়। তনুর শ্বশুর মারা যাওয়ার আগে তনুকে বলেছিল, আমার ছোট মেয়েটাকে দেখিস তোরা। তনুর বিয়ে যখন হয়েছিল ছোট ননদ তখন খুব ছোটই ছিল। বড় ভাইয়ের হাতে সে বড় হয়েছিল। তনু যখন আলাদা হয় শাশুড়ি একটা হাঁড়ি পর্যন্ত দেয়নি। এমনকি তনুর বাপের বাড়ির এবং নিজে বানানো অনেক প্রয়োজনীয় জিনিস সব শাশুড়ি রেখে দিয়েছিল। অতি ভালো জিনিস তো নোনাসের প্রাপ্য। তনুর সংসারের প্রায় জিনিস বড় বোন থেকে নেয়। সেক্ষেত্রে বড় বোন অনেক সাহায্য করে তনুকে। আর ঘরের বেড়া, ছাল সব বাবা পাঠায়। তনুর বড় আর ছোট ভাই তখন বিদেশে থাকত, তারা ভালো আয়ও করত, তাই বেশিরভাগ সাহায্য তারাই করে। তনুকে শাশুড়ি কিছু না দিলেও তনুর থেকে কিছু নিতে দ্বিধাবোধ করত না। রাত হলে দুইটা ছোট বাচ্চাকে নিয়ে থাকতে তনুর ভীষণ ভয় করত। তখন ডাকাতও ছিল অনেক। বাড়ির মানুষরা চিল্লিয়ে চিল্লিয়ে বলতো, আর তানির মাকে খাবে ডাকাতরা, এই বলে অট্টহাসি দিত। তনু সারা রাত আল্লাহকে ডেকে পার করত। শাশুড়ি থেকে আলাদা হওয়া মানে তখন বিরাট লজ্জার বিষয় ছিল। তনু লজ্জায় বাইরে যেত না। এত অভাবের মাঝেও বাড়ির মানুষেরা তনুর থেকে আলাদা চাঁদা নিতে ভুলত না। রাস্তার চাঁদা, মসজিদের চাঁদা। শাশুড়ি আরও বলতো, ছেলেকে যখন কেড়ে নিছে আমার থেকে, সব রাজত্ব তো এখন ওরই। তনুর খালা শাশুড়ি একবার বেড়াতে আসলে তনুর কাছেই থাকতো, কারণ তনু মেহমান বেশি পছন্দ করত, তাদের যত্নের ত্রুটি রাখত না। সে যেমনই হোক ঘরে যা আছে তার যত্ন সহকারে দিত। খালা শাশুড়ি তনুকে কে একদিন বলল, তোর অনেক শত্রু রে, ছেলে মেয়েদের সবসময় দেখে শুনে রাখিস, আর রাতে ঘর চেক করে দরজা বন্ধ করিস। বলা তো যায় না, আজকাল পরিস্থিতি খুব খারাপ। মানুষ স্বার্থের জন্য সব করতে পারে। তারপর থেকে তনু ঘর চেক করেই ঘুমাতে যেত, কিন্তু একা ভয় আর ঘুম হতো না। মাথায় একটা চিন্তা থাকতো, কিভাবে বাচ্চাগুলোকে মানুষ করবে, পড়াবে। তানিকে স্কুল থেকে মাদ্রাসায় দেওয়ার চিন্তা করে তনু। বাচ্চারা সুন্দর সুন্দর গজল করে, এসব তার খুব ভালো লাগে। তানি মাদ্রাসা পড়ে সুন্দর গজল শিখে তাকে শোনাবে, কি আনন্দ। তনুর মেয়েটা ছোট বয়সে দূরের মাদ্রাসায় ভর্তি হয়, কারণ তনুর যখন বাচ্চা হচ্ছিল না তখন মানত করেছিল, আমার সন্তানকে মাদ্রাসা পড়াবো। তো যেহেতু মানত করেছিল তাই মাদ্রাসায় ভর্তি করিয়ে দিল। ছোট তানি একাই অনেক দূর হেঁটে মাদ্রাসায় যেত। ঘরে চাচা, দাদু, ফুফু থাকতে কেউ সাহায্য করত না। তানির মেজ চাচা তার পাশ দিয়ে রিকশা নিয়ে চলে যেত, তানিকে তুলত না। তানি চাচাকে দেখে খুশি হলেও চাচা চিনতই না তানিকে। একা একা তানি একটা কুকুর দেখলে দাঁড়িয়ে পড়তো ভয়ে।
তারপর বড় কাউকে দেখলে তার পিছন পিছন হেঁটে চলে যেত। আর কাছে কোনো মাদ্রাসাও ছিল না। সংসারের কাজ ছেড়ে তনু ও মেয়ের সাথে যেতে পারত না। যতদিন মেয়ে বড় হয়নি ততদিন তানিকে বিদায় দেওয়ার পর তনুর চোখ থেকে টপ টপ করে পানি পড়তে থাকত। কয়েকদিনের মধ্যে তানি পড়ালেখায় অনেক ভালো করে, সাথে বান্ধবীও করে নিয়েছে। তানির বান্ধবী তিন্নি অনেক ভালো, আসার সময় একসাথে আসে আর যাওয়ার সময় একসাথে যায়। যদিও পাশাপাশি বাড়ি না, তাও দাঁড়ায় তানির জন্য। তানি ছোটবেলা থেকে গুলুমুলু চেহারার মেয়ে। মাদ্রাসায় যাওয়ার সময় কেউ না কেউ আম্মু ডেকে ডেকে আদর করত, এতে তানির ভয়ও লাগত। অচেনা মানুষ আম্মু কেন ডাকবে? একদিন তানি মাদ্রাসা যাওয়ার সময় একটা বড় ছেলে তানিকে দেখে বলল, হেউ কিউ পিচ্ছি, বড় হলে তোমাকেই বিয়ে করব। বিয়ে শব্দটা তানি বুঝল না, তাই সে চুপচাপ মাদ্রাসায় যেত। যতদিন ছেলেটা তানির সামনে যেত, এই বউ 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 করত। বউ কি তানি বুঝল না। তাই মাদ্রাসা থেকে ফিরে মাকে জিজ্ঞেস করলো, বউ কি? বিয়ে কি? তনু অবাক হয়ে গেল, এত ছোট মেয়ে বিয়ে, বউ কেন বলছে? তানির থেকে সবটা জেনে মেয়েকে বলল, অচেনা কারো সাথে কথা বলবে না, তাদের দিকে তাকাবে না, তাদের কিছু দিলে নিবেও না। কারণ তোমার আপনজন ব্যতীত অন্য কারো জিনিসে তোমার হক নেই। বড় হলে হক অথবা অধিকার সম্পর্কে বুঝবে, কিন্তু এখন আম্মুর কথা মনে রাখবে, ঠিক আছে? তানি মাথা নাড়ালো। তানির আব্বু ছেলেটির খোঁজ নিয়ে তাকে কি বলেছিল তানির জানা নেই, তবে সেদিনের পর থেকে ছেলেটাকে আর দেখেনি কোথাও। মেজ বউয়ের বিয়ের সাথে সাথে দুইটা মেয়ে বাচ্চা হয়ে যায়। শাশুড়ি এদেরকে খুব ভালোবাসে, এদের গায়ে একটা ঠুকাও লাগতে দেয় না। তাওহিদ চায় সবসময় দাদুদের ঘরে থাকতে। তার মতে ওদের যেমন দাদু তার ও দাদু তাকেও তো ওদের মতো আদর দেওয়া উচিত। তাকে কেন তাড়িয়ে দেয় এটা মাথায় আসে না। সে মায়ের বকা খেয়ে দাদুর ঘরে যায়। কাজিনদের তাওহিদ খুব আদর করে, তানিও আদর করে। কাজিনরা নানুবাড়ি গেলে অপেক্ষা করত কবে ফিরবে। কিন্তু দাদু একদম পছন্দ করে না তানি তাওহিদ ঘরে আসুক সেটা। মাঝে মাঝে তাওহিদ কাজিনদের আদর করতে 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 বিরক্ত বানিয়ে ফেলে, তখন তারা তাওহিদকে মারে, আর তারা কাঁদেও। দাদু মনে করত তাওহিদ মেরেছে সেজন্য কাঁদছে। তারপর তনুকে বিচার দিত, তোর ছেলে মেজবুকে আগে মারত, এখন তার বাচ্চাগুলোকে মারছে। সেদিন তানি ছেলেকে খুব মারে। তারপর ও দাদু বলে, এইগুলা কোনো মাইর হলো, জোরে জোরে মার। ছেলেকে মেরে নিজেও কাঁদে। একবার কাজিন মেয়ে একটা খেলার ছলে তাওহিদকে পেটে লাথি মারে, সে পেট ব্যথা নিয়ে 1 মাস খাবার খেতে পারেনি। তাও তনু বিচার পায়নি, আরও শুনতে হয়েছে দুষ্টু ছেলের এমন হওয়া উচিত। তাওহিদ একবার দুষ্টুমি করে মেজাম্মুকে মেরেছে, ছোট হাত দিয়ে মেরেছে, কতই বা ব্যথা পাবে। কিন্তু মেজাম্মু তাকে ইটের কঙ্কর নিয়ে মেরে কপাল ফাটিয়ে দেয়। তবে তানির দেবর খুব প্রতিবাদ করে সেদিন, বউকে আচ্ছামত বকা দেয়, কারণ দেবররা তাওহিদকে ভালোবাসত। আস্তে আস্তে তনুর ননদ বড় হয়ে যায়, কিন্তু শাশুড়ি তার বিয়ের কথা ভাবে না। তনুর বর বিয়ের কথা তুললেই আরও বলে, কত মেয়ে বুড়ি বুড়ি হয়ে যাচ্ছে দেখিস না, আমার কচি মেয়ের দিকে নজর পড়ল। তনুর বর বুঝায় মেয়ে বড় হলে বিয়ে দেয়া ভালো, তাছাড়া সে পড়ালেখা করে না। বেকার বসে থাকলে পরে পাত্রই খুঁজে পাবে না। তখন তনুর ননদের বয়স ছিল 19-20 বছর। শাশুড়ি, ননাসের জামাই, দেবর সবাই তখন তনুর বরকে বলে, তোর বোন তুই বিয়ে দে গা, তোর হাতেই তো তুলে দিয়েছে বাবা, আমাদেরকে এসবে টানিস না। তনু বর বিদেশ থেকে তো আর পাত্র দেখাশোনা করতে পারে না। তাই তনুই তার দুলাভাইকে নিয়ে বিভিন্ন পাত্র দেখতে শুরু করে। তাদের দেখা অথবা যত খরচ সব তনুর বরই করত, শাশুড়ি অথবা অন্যরা এসবে মাথাও দিত না। তনুর মেজ দেবর শাশুড়িকে বলতো, মা তোমার অনেক সম্পত্তি, কিছু বিক্রি করে দাও না, অনেক টাকা পাবে হাতে। শাশুড়িও লোভ সামলাতে না পেরে একে একে 3বার জমি বিক্রি করে। বিক্রির টাকা কিছু দেবরে নেয়, কিছু ননাসের জামাই নেয়, কিছু নিজে খরচ করে। অথচ মেয়ের বিয়ের টাকা এখন তার কাছে নেই। যে যার মতো স্বার্থপরের মতো চলে। তনুর ননদ তনুর কাছে এসে কাঁদে, ভাবি তুমি যেমনে পারো এ নরক থেকে আমায় বিদায় দাও। তনু সকালে পাত্র দেখতে যেত, দুপুরে এসে ভাত রেঁধে বাচ্চাদের খাওয়াত,
এভাবে অনেকদিন পর একটা ভালো পাত্রের খোঁজ পায়। অবশেষে তনুর বর দেশে আসলে বিয়ে ঠিক হয়। পাত্র তনুর ব্যবহার খুব পছন্দ করে। সব দায়িত্ব এখন তনুর বরের কাঁধে এসে পড়েছে। বিয়ের বাজার থেকে শুরু করে মানুষকে দাওয়াত দেয়া, এদিক সেদিকে টুকটাক কাজ, এমনকি বিয়ের সব আয়োজন বরই করে। আর বাড়ির কাজ তনু একাই করে, পাশাপাশি বাড়ির অনেক মহিলাই সাহায্য করেছে। তনুরকে পছন্দ না করলে তনুর ননদকে তো পছন্দ করে, তাই গার্ড করে দিছিল। বিয়ের 1 সপ্তাহ ধরে এত ব্যস্ততায় তনু আর তার বর ঘুমাতেই পারেনি ঠিকমতো। তার মাঝে তানির কর্ণছেদনও করে। তানিও বউয়ের মতো সাজবে ফুফুর সাথে। তনুর বাপের বাড়ির লোকেরা অবাক হয় তনু আর তার বরকে দেখে, এত ধৈর্য এদের। তনুর বড় বোন সবসময় তনুকে সাপোর্ট দেয়। এত কষ্ট পেয়ে যে শাশুড়িকে সম্মান করে, শ্বশুরের কথা মনে রাখে। গায়ে হলুদের দিন তানি খুব সুন্দর করে বউয়ের মতো সাজে। তানির জন্য ওকে কানে তার আব্বু। সেদিন অনেক খুশির দিন ছিল তার কাছে। অবশেষে বাবার দেয়া দায়িত্ব তনু আর তার বর পালন করল। ছোট ননদকে ছোট থেকে বড় করে নিজ হাতে বিয়ে দিল। বোনকে বিয়ে দিয়ে তনুর বর অনেক কাঁদল। যেন মেয়ে বিয়ে দিচ্ছে, কারণ এতই ভালোবাসত বোনকে যে কাজে যাওয়ার আগে বোনের কপালে চুমু দিয়েই যেত। মোট কথা, মা বাবা ভাই বোন সবাইকে ভালোবাসত। কেউ তার ভালোবাসার দাম দেয়নি। তারপরও তনু আর তার বর তাদের জন্য সারা জীবন করে গেছে। আস্তে আস্তে তাওহিদ আর তানি বড় হয়। দাদু যে তাদের পছন্দ করে না সেটাও বুঝতে শিখেছে। গাছের কোনো ফলও যে তাদের না সেটাও বুঝতে শিখেছে, তাই তনুর কথা মতো তাদের ভাগের সব বড় হওয়ার দিন গুনে। তনুর দেবরের আবার টাকার প্রয়োজন হলে তনুর শাশুড়ি জমি বিক্রি করবে ভাবে। জমি নেবে বাড়ির এক পরিবার। কিন্তু এভাবে বাড়ির মানুষের কাছে জমি বিক্রি করতে চায় না তনুর শাশুড়ি। তনুর দেবর এসে তনুকে বলে, তোমার ভাইগুলা তো এখন যথেষ্ট বড় লোক, তাদের বলো জায়গাগুলা কিনে নিয়ে আমাদের টাকা দিতে। তনু সেটা ভাইদের শেয়ার করে। ভাইরা সেটা শুনে বলে, তোর শ্বশুর বাড়ির জমি দিয়ে আমরা কি করব, বরং আমরা তোকে ধার দিচ্ছি, জমিটা তোর জামাইয়ের নামে করে ফেল। তনু সেটা শাশুড়িকে জানালে সে রাজি হয়, কিন্তু যেদিন রেজিস্ট্রি হয় সেদিন তনু কিংবা তার বর কেউই উপস্থিত ছিল না। ছিল তনুর শাশুড়ি আর দেবর। তারা সাইন করে জায়গাটা তনুর বরের নামে লিখে দেয়। কিন্তু আল্লাহর চাওয়া অন্য কিছু ছিল। শুধু দেয়ার কথা ছিল জমি, কিন্তু কাগজে পুকুর, বিল, যত কিছু আছে সব উল্লেখ হয়ে গেছে তনুর বরের নামে। এমনকি যে রেজিস্ট্রি করেছে সেই বলছে, সাইন করার আগে 3 বার তনুর দেবর আর শাশুড়িকে পড়ে শুনিয়েছে। কি থেকে কি হয়ে গেল তনু বুঝলই না। তবে এটা বুঝেছে তারা টাকা পেয়েছে হয়েছে, এত জমির প্রতি খেয়াল ছিল না হয়তো। ভাগ্যিস জায়গা তারা কিনেছে, বাড়ির মানুষে কিনলে তো টাকার লোভে বাড়িটাও দিয়ে দিত। তারপর সংসারে কম খরচ করে টাকা জমিয়ে আর ভাইয়েদের সাহায্য তনু পাকা বাড়ি বানায়। বাড়ির সামনে বিভিন্ন ফলের গাছ রোপণ করে। আম, লেবু, জাম্বুরা, পেয়ারা, আমড়া, পেঁপে সব গাছই রোপণ করে। তনুর শাশুড়ি পেঁপে গাছ রোপণ করলেও তেমন ফল ধরত না। কিন্তু প্রথম তনুর পেঁপে গাছে এত বড় ফল আসে যে মানুষ দেখে অবাক হয়ে চেয়ে থাকত। আর অনেক মিষ্টিও ছিল ফলগুলোতে। প্রথম গাছের পেঁপে ফলটা অনেক বড় ছিল, তাই সেটা মাদ্রাসায় দান করে। পাশাপাশি তানি ও তাওহিদও খায়। এত এত পেঁপে ফল খেতে খেতে আর খেতে ইচ্ছে করে না ফল। আম আর পেয়ারা গাছও বড় হচ্ছে, পেয়ারা গাছে অনেক ফুল এসেছে। অথচ এমন এক সময় ছিল তাওহিদ দাদুর পিছে পিছে কান্না করত একটা আমের জন্য। তনুর শাশুড়ি দেবরের কথা মতো জমি বিক্রি করতে করতে জমি তার কাছে নেই বললেই চলে, তাই এখন স্বার্থ নেই, দেবর তাকে একদমই সহ্য করে না। আর মেজ বউ তো ঝগড়া করে কথায় কথায়, তাই এখন শাশুড়ি নিজেই চুপ থাকে। বুড়ি বয়সে ঝগড়া কি ভালো লাগে? তাই চুপ থেকে থেকে কোনোমতে মানিয়ে নেয়। ছোট ছেলে বিদেশ যায়, আবার এসে বিয়ে করে, কিন্তু বউ ভাড়া বাসায় থাকে, সেও তেমন পাত্তা দেয় না। তনু মাঝে মাঝে খাওয়ায় শাশুড়িকে, কিন্তু শাশুড়ি কষ্ট পেলেও তার কাছে আনবে না। কারণ একসাথে না থাকার কথা শাশুড়ি একদিন নিজেই তুলেছিলেন, আজ কিভাবে খারাপ বউয়ের সাথে থাকবে।
মেজবুকে নিয়ে তার নামে নিন্দা করত, আর আজ মেজবুই ঝগড়া লাগলে শাশুড়ির কুকীর্তি পাস করতে দুইবার ভাবে না। আর ছোট বউ বলে, বড় বউরা করেনি কাজ, আমি কেন শাশুড়ি ননদকে দেখব? প্রতিবন্ধী ননদকে নিয়ে শাশুড়ি অহংকার করে তনুকে চিল্লিয়ে বলতো, এটা আমার বুড়া বয়সের সঙ্গী। হ্যাঁ, আজ সঙ্গী হয়েছে। মেয়েটা একটা কাজও করে না, বুড়ি বয়সে কাজ করে খাওয়াতে হয়। কিন্তু তনু বরকে বলেছে, উনি মা, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, তোমার দায়িত্ব অধিকার তুমি পালন করে যাও। শাস্তি দেয়ার মালিক আল্লাহ। তাই তনুর বর মাসের টাকা মাসে দিয়ে দেয়, সংসারে যতই টানাপোড়েন থাকুক মাকে কখনো অবহেলা করেনি, ঔষধ আর খাওয়ার খরচ দিয়ে দেয়। আর তনুর শাশুড়ি মেজবউয়ের মুখে কোনো মতে নাম করে করে ভালো থাকে, আর মেজবউয়ের সাথেই থাকে। তানিদের এখন নিজেদের পুকুরেই বড় মাছ পায়, তাই দাদুর সুযোগ থাকে না সব নিয়ে নেয়ার। তনুর ননাসের ছেলেরা তনুর বরের টাকায় পড়ালেখা করে বড় হয়ে গেছে, তাই ননাস আর তেমন কিছু বাপের বাড়ি থেকে নিয়ে যায় না। তানি আশেপাশে বাচ্চা দেখে মাকে বলে তাদের জন্য একটা বাবু আনতে হবে। তনু বলে, বাবুর সব কিন্তু করতে হবে, পায়খানাও পরিষ্কার করতে হবে কিন্তু। তানি মাথা নাড়িয়ে সায় দেয়। তাওহিদ আর তানি চিল্লাচিল্লিতে তনু আরও একটা বাচ্চা নেয়। আরও একটা মেয়ে হয়। মেয়েটা হওয়ার পর তনুর বরেরও প্রমোশন হয়, বিদেশে ভালো জব করে। তনুর এখন রাতে আর ভয় করে না। সেই ছোট্ট তনু যে সংসার মানে কি বুঝতো না বিয়ের আগে, সে আজ কত বড় হয়ে গেছে, একসময় তার কিছুই ছিল না। আজ সব আছে। তনুই বলে ধৈর্যের ফল অনেক মিষ্টি। কিন্তু আজ সব থেকেও সেই যৌবন বয়সে যে ইচ্ছেগুলো ছিল তা সব মরে গেছে। ইচ্ছে ছিল সোনালি ঘড়ি পরার, আজ টাকা আছে কিনার কিন্তু ইচ্ছে নেই। ইচ্ছে ছিল পড়ালেখা করার, আছে বয়স নেই। সুন্দর কবিতা লিখতে ইচ্ছে হতো, আজ ছন্দ মনে পড়ে না। ইচ্ছে ছিল বরকে নিয়ে নতুন শাড়ি পরে বেড়াতে যাওয়ার, আজ শাড়ি কেনার সামর্থ্য থাকলেও শাড়ি সামলানোর শক্তি নেই। সব থেকেও আজ মন মরে গেছে। আম্মু, তুমি ওই বুড়িকে এসব দিবে না। আমার জিনিস আমি যাকে ইচ্ছে দিব তুই বলার কে? দিবে না মানে দিবে না। রাগ দেখিয়ে। তনুর শাশুড়ি কিছু পেঁপে খুঁজতে এসেছিল তনুর ননদকে রেঁধে দিবে তাই। তনু যখন পেঁপে দিতে যাবে তাওহিদ রাগ দেখিয়ে এসব বলতে শুরু করে, সে মোটেও চায় না তার দাদুকে কিছু দিক। অতীতের কথাগুলো তার মনে পড়ে। এখনও ও তনুর শাশুড়ি তাওহিদের দোষ খুঁজে বেড়ায়, ছেলের কাছে নালিশ দেয়, তাই মাঝে মাঝে তাওহিদ ও দাদুকে দেখলে এমন রিয়েক্ট করে। তনু ছেলেকে বুঝাতে চেষ্টা করে, আমরা যে যেমন তার সাথে যদি তেমন ব্যবহার করি তফাৎ কি থাকলো? যে যেমন তার তেমন ব্যবহার পাওয়া উচিত তবেই বুঝবে। না, কখনো বুঝবে না, কারণ যে মনে মনে নিজ থেকে দায়িত্ব না বুঝবে তার কখনো বিবেক হবে না। তুমি তারপর ওই বুড়িকে দিবে তাহলে? তুইও যদি তোর দাদুর মতো হোস তাহলে মনে রাখিস তোরও পরিণতি এমন হবে, একটা সময় আপন কাউকে নিজের কাছে পাবি না। সবাইকে তো আল্লাহ বুঝার জ্ঞান দেন না। সবাই তো পরকালকে ভয় পায় না। এত কিছু জানি না। একটা কথা মনে রাখবি, বন্ধু হোক শত্রু হোক সবার সাথে ভালো ব্যবহার করবি, কারো মন ভেঙে কেউ বড় হতে পারে না। আর উনি তোর দাদু, উনার শাস্তি তো আল্লাহ দিচ্ছেনই। তাওহিদ আর কিছুই বলে না। একটা সময় পুকুরের মাছের সবটা বড় মাছরা তনুর শাশুড়ি নিজের জন্য নিয়ে যেত। আরও বলতো, আমি বেশি দিন বাঁচব না তাই নিয়ে নিচ্ছি। কখনোই নাতি অথবা ছেলে বুকে খেতে দেয়নি। তনু যদি এখন মাছ রেঁধে খাওয়ায়, সে বলে আমি আমার ছেলের অধিকারে খাচ্ছি। অথচ অতীতের সবকিছু ভুলে গেছে। ওই যে তনু বলে যে বুঝবে না মনে মনে, তাকে কেউ বুঝাতেই পারে না। তানিরও প্রচুর রাগ উঠে, দাদুকে কিছু দিতে গেলে, মাকে গিয়ে রাগ দেখাতে গেলে এই তনু বলে, কাউকে কিছু দেয়াতেই আনন্দ, নেয়াতে নয়। যে দিতে জানবে না সে বুঝবে না আনন্দ কতটুকু। আর গাছের ফল সব আল্লাহর দেয়া, সবার উপরই অধিকার থাকে খাওয়ার। তানি ধম বন্ধ করে চলে যায়। কিছুক্ষণ ভাইবোন মিলে চিল্লাপাল্লা করবে, তারপর আবার শান্ত হয়ে যাবে। বুঝে না তারা মায়ের এত ধৈর্য আসে কোত্থেকে। এখনো পর্যন্ত দাদু নানুর বাড়ির কারো আসা খাওয়া পছন্দ করে না।
শোধরালো না এ বয়সেও, আফসোস। তানি কখনো নিজের বাবার ছাড়া কারো থেকে কখনো কিছু পায়নি, না চাচা, না দাদা, না দাদু। তারপরও মা বাবার থেকে পাওয়া সবকিছুতেই সে সন্তুষ্ট। প্রতিবার জন্মদিনে মা তাকে কাপড় গিফট করে, সাথে মজার বিরিয়ানি রান্না করে, এতে খুশির শেষ নেই তার। তনু বলে যে অল্পতে সন্তুষ্ট হয় সেই প্রকৃত সন্তুষ্ট হতে পারে। তনুর মাই নাকি শিখিয়েছিল সবসময় ছোট হয়ে থাকতে, ছোট হয়ে থাকলেই আল্লাহ বড় করে। নিজেকে বড় ভেবে কেউ কখনো বড় হয় না। তনু মা, বাবা, বড় বোন সবার উপদেশ মেনে চলে, সবার সব দায়িত্ব পালন করে গেছে। ধৈর্য ধরে গেছে সারা জীবন। তনুর দেবরেরা এখন দিনে এনে দিনে খায় কোনো মতে, টেনে টুনে সংসার চালায়। আর কাজ না করলে সাথে বউয়ের আজেবাজে কথা তো রয়েছে। কারোর সম্মানের দিকে কেউ ভাবে না। বর বউ দুজনে একজন আরেকজনকে যা ইচ্ছে বলে ঝগড়ায়। এদিকে তনু আর তার বরকে কখনো রেগে কথা বলেনি। তনু রাগলে বর চুপ থাকে, বর রাগলে তনু চুপ থাকে, শেষমেশ ঝগড়াও হয় না। তানি এখন সেই ছোট্ট তানি নেই। তানি এখন বিশ্ববিদ্যালয়ে পড়ে। এখন আর চাচার দিকে অসহায় হয়ে ফিরে তাকায় না, ভয়ও করে না। তাওহিদ ইঞ্জিনিয়ারে পড়ে। আর তানির ছোট বোন ৬ষ্ঠ শ্রেণীতে পড়ে। ৩ ভাই বোন মিলে হাসি ঝগড়ায় মাতিয়ে রাখে পরিবার। তানি মাঝে মাঝে মাকে হাসির জোকস বলে বলে হাসায়। তানি ভীষণ কথা বলতে পছন্দ করে, অবসরে অথবা কাজের ফাঁকে ফাঁকে অতীতের স্মৃতিগুলা তনু মেয়ের কাছে তুলে ধরে। বিভিন্ন মুহূর্তে বিভিন্ন স্মৃতি মনে পড়ে, সেসব অন্ধকার দিনের কথা ভাবলে এখনো ভয় লাগে। তাই মেয়ের সাথে কথাগুলো শেয়ার করে হালকা হয়। অনেক ঘটনা তানি মায়ের কাছ থেকেই শুনে আসছে। মাঝে মাঝে সে মেয়ে হয়ে জন্ম নেয়া কেউ ভয় করে। তার যদি এমন অন্ধকার জগতে পড়ে কখনো কি মায়ের মতো ধৈর্য ধরতে পারবে? তনু অনেক সুন্দর করে নকশি কারুকাজ করত। সেসব দেখলে তানি নিজেই অবাক হয়, তার মায়ের কত গুণ। অথচ সে গুণের গটাও নেই তার কাছে। খালি বসে বসে খেতে জানে। এসব ভেবে আনমনে হাসে। তনুর ননদ বেড়াতে আসলে তনুর হাজারটা ভুল ধরতে চাই, অথচ সেও ভুলে গেছে কি না করেছে তনু তার জন্য। তারপরও মায়ের সাথে তানি সারাক্ষণ এটা ওটা কাজে হেল্প করে। মাঝে মাঝে ফুফুদের সাথে কথাও বলে না। তাই ফুফুরা তাকে খারাপ বলে। কিছু স্বার্থপর মানুষ আছে পৃথিবীতে, যাদের জন্য আপনি যতক্ষণ করতে পারবেন ততক্ষণ মনে রাখবে আপনাকে, তারপর ভুলেই যাবে। আর সেসব মানুষদের কখনো দুর্বলতা দেখাতে নেই। তাই তানিও ডোন্ট কেয়ার ভাব নিয়ে হাঁটে। নিজের রক্তরা যদি তার দোষ খুঁজে বেড়ায়, তার তো আর করার কিছুই থাকে না। আর ফুফুরা সব সময় একটা কথায় বুঝাতে চাই তানি তার মায়ের মতোই হয়েছে, মানে খারাপ। তারপরও সংসারে সবাইকে নিয়ে মানিয়ে চলতে হয়। মানিয়ে নিতে পারলেই সে ভালো, আর মানিয়ে নিতে না পারলে সমাজ তাকে কত কিছুই না বানিয়ে দেয়। অথচ কষ্টের সময় সে সমাজ কখনোই পাশে থাকে না। ইদানিং তনুর ননদের বর তনুকে খুব সম্মান করে, তাই তনুর ননদও বাধ্য ভাবিকে সম্মান করতে। তনুর ছেলেমেয়েরা বড় হয়েছে তাই তাকে সবাই সম্মান দিয়ে কথা বলে, বরং বাড়ির কিছু মানুষ যারা হিংসা করত তারা এই বলে এই একটা মেয়ে একাই লড়াই করে গেছে, একাই ছেলে মেয়েদের মানুষ করেছে। তানিয়ার তাওহিদকে ক্লাস 8 পর্যন্ত কখনো তনু টিচার দেয়নি, কারণ টিচারের খরচ দেওয়ার মতো টাকা তার কাছে ছিল না, বরং সে নিজেই পড়িয়েছে। অনেকে এটা বিশ্বাস না করলেও সত্যি এটাই। বলে রাখা ভালো, তনু সায়েন্স নিয়ে এসএসসি পর্যন্ত পড়েছে। তখনকার এ পর্যন্ত পড়া অনেক কষ্টের আর সুনামের ছিল। অনেক মেধা ছিল তনুর, বাবার কাজ করে রাতে হালকা সময় পেত পড়ার, একবার পড়েই সব মনে রাখতে পারত। তনু ইংরেজিতে অনেক দক্ষ ছিল, কিন্তু ভাগ্যে পড়ালেখা ছিল না, তাই করা হয়ে ওঠেনি। আজ তনুর কিছুর অভাব নেই, যাকে বলে পরিপূর্ণ সংসার। যে যেমন কাজ করবে আল্লাহ তাকে তেমনই শাস্তি দিবে, সেটা ইহকাল অথবা পরকাল, সেটা বিশ্বাস করাটা খুবই জরুরি। আর যে পরকালকে ভয় পেয়ে আল্লাহর পথে চলে তার সাথে আল্লাহ সব সময় থাকেন। তনু মেয়েকে পর্দা করা শিখিয়েছে, ছেলে মেয়েদের কোরআন শিক্ষা দিয়েছে নিজেই। তনুর বাবাই তনুকে শিখিয়েছিল যে নিজে কোরআন পড়ে এবং অন্যকে শিক্ষা দেয় সেই উত্তম ব্যক্তি।
তনুও তার সন্তানদের এসব শেখায়। ভালো পথের কথাও বলে, খারাপ পথের কথাও বলে। মাঝে মাঝে তনুর অসুস্থ লাগলে মৃত্যুর কথা ভাবে, তানির মন অনায়াসে খারাপ হয়ে যায়। মাই তার একমাত্র আপনার বন্ধু, যাকে বিশ্বাস করে কখনো ঠকে না। সে মা কখনো কারোর চলে না যাক, সে দোয়াই করে। সবচেয়ে মজার বিষয় তানির কাছে মায়ের রান্না এত মজা লাগে যে দাদু তনুর রান্না মজা লাগতো না বলে ঘৃণা করত, আজ তনুর রান্না খাওয়ার জন্য বসে থাকে। সময় কারো জন্য অপেক্ষা করে না, দিন খারাপ হোক ভালো হোক চলেই যায়। কিছু ক্ষেত্রে সুদিন ফিরে আসতে হয় যে। তনুর ভবিষ্যতে কি হবে জানে না, তবে বর্তমানে সবকিছুর জন্য আল্লাহকে শুকরিয়া জানায়। আল্লাহই তো একমাত্র পাশে ছিল, আছে, থাকবে। আর তানিও এমন মা পেয়ে গর্ববোধ করে। তার মা তার আদর্শ। সে আগের মতো মা ছাড়া কাউকে ভালো লাগে না। এখনো ইচ্ছে করে কোলে বসে জ্বালাতে আর মজার মজার কবিতা শুনে ভাত খেতে। সমাপ্ত।